অনেক দিন ধরে পুলিশরা খুঁজে পাচ্ছে না তার ডেরা, তার বাসস্থান। তাকে নিয়ে সারা দেশের পুলিশরা তল্লাশি চালাচ্ছে, কিন্তু তার টিকিটুকুও পাবার নাম গন্ধ নেই। যার নিয়ে এত তল্লাশি সে হচ্ছে মাফিয়া কিং নিলয় সিংহানিয়া, যার মতন মাফিয়া দ্বিতীয়টা কেউ নেই। তো চলুন পরিচয় করাই আজ আপনাদের সাথে নিলয় সিংহানিয়ার। নিলয় সিংহানিয়ার নামটা আমি কাউকে উদ্দেশ্য করে দিইনি, মাথায় এলো তাই দিয়েছি। আমার কাজটা আজকের মধ্যেই চাই, বাস। ফোনের ও প্রান্ত থেকে, আর হ্যাঁ, মেয়েটাকে অজ্ঞান করে আনবে। বাই। বলেই কেটে দিল সিংহানিয়া, যাকে পৃথিবীর সবাই খুঁজতে ব্যস্ত। সে কিনা আজ নাম্বার 1 মাফিয়া কিং, আবার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, যদি একটা লোক, অল্প একটা ছেলে, যাকে খোঁজার জন্য সারা পৃথিবীর পুলিশ নাজেহাল হয়ে যাচ্ছে, সে কি করে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হলো? কারণ এখনো মাফিয়া কিং নিলয় সিংহানিয়া এর মুখ থেকে কেউ তাকে দেখেইনি। আজও ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আচ্ছা চলুন এবার গল্পে ফিরি। ছেড়ে দিন আমায়, আমি যাব না। ছাড়ুন, আমি যাব না। এই শালা চুপ কর, তোকে ছেড়ে দিলে স্যার আমাদের কি ছেড়ে দেবে? এই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই বেশি কথা না বলে চল। তারপর গুন্ডার দল মেয়েটিকে নিয়ে গেল একটা কালো ঘুটঘুটে অন্ধকার গোদাম ঘরে, যেখানে অজস্র পেটি। তারপর মেয়েটিকে একটা চেম্বারের সাথে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে তারপর তার মুখে রুমাল দিয়ে বেঁধে রেখেছে। মেয়েটি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছে, বাট ও চিৎকার করতে পারছে না, কারণ ওর মুখে রুমাল দিয়ে জোরে বেঁধে রেখেছে। যে মেয়েটির অনেক চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু ও এবারও নিস্তেজ হয়ে পড়ছে। ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ছে। মেয়েটার ঘরের দরজাটা কেউ পা দিয়ে খোলে, আর ওই দরজা খোলার পর অন্ধকার ঘরে একটা আলো ঢোকে, আর মেয়েটাও দু চোখকে ছোট্ট ছোট্ট করে খোলে। কিন্তু সে দেখতে পায় একটা পুরুষ মূর্তি ওর সামনে আছে। মুখ দেখা যাচ্ছে না তার, তবে তার পরনে ব্ল্যাক হুডি আর মুখে একটা কালো মাস্ক। আর প্রতিশোধে ভরা চোখ দুটো দেখে বোঝাই যাচ্ছে পুরুষ মূর্তিটি ধীর পায়ে এগিয়ে আসে। মেয়েটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, আর শুধু ও একটা কথাই শুনতে পাচ্ছে। মিস নেহা, আপনি হলেন আমার পথের কাঁটা, বুঝেছেন? আপনাকে তো আমি মারবো না, আপনাকে আমি কষ্ট দিয়ে মারবো। হা 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 হা। বলেই হেসে উঠল পুরুষটি, আর নেহার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসলো, নিলয় বাবু। কিন্তু সেই কথাটা বোধহয় পুরুষ লোকটার কানে যায় না। গেলে হয়তো নেহার আজ শেষ দিন হতো। হন হন করে বেরিয়ে গেল পুরুষ লোকটা। এই শুনলে, ওই বস্তি থেকে একটা মেয়েকে কিডন্যাপ করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশের বস্তিটাতে বাবা বস্তির মেয়েগুলোকেই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তাহলে ভাবো আমাদের মনে মুখার্জির বাড়ির মেয়েদের কিভাবে রাখা হয়। হ্যাঁ, যা বলেছ দিদি। আচ্ছা চলো তো, নদীর পাটা ফাঁকা হলো নাকি দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা, এই যে দুই মানুষের কথোপকথন শুনলেন, তারা হলো বস্তির দুই মহিলা। আসলে যাকে নিয়ে কথা হচ্ছিল সে হচ্ছে নেহা। চলুন গল্পে ফিরি, বাকিটা গল্পেই জানতে পারবেন। মামা কই গেলি? দে দেখি এক গ্লাস জল। নে বেটা তোর জল। আর শোন, আজ কত কামিয়ে এলি রে? মা, আজ আমি রান্না করলাম 10 আইটেম, তাতে পেলাম 1000, আর বাকি সব মিলিয়ে পেলাম 5000, মোট 6000। হো, তা তোর দিদি নেহার কোনো খোঁজ পেলি? সে তো 2 দিন ধরে নাকি শুনছিলাম নিখোঁজ। পান চিবাতে চিবাতে কথাটা বলল ঝিমলির উদ্দেশ্যে। উফ মা, তোর আর কোনোদিনই আক্কেল জ্ঞান হলো না? দেখছিস না কত কাজ করে এলো, কই একটু জল হাওয়া করবি, তা না ওই মুখ পুড়িয়ে কথা বলছিস। বলেই বস্তির ঘরে চলে এলো ঝিমলি, আর লামিয়া দেবী হেসে উঠে বললেন, আরে ওই শালিকে তো আমি খুঁজে বের করবই। আমার
তুরুপের ফাঁস ও ছাড়ুন আমায়, আমি বাবা বাঁচতে চাই। একটা চেয়ার এই বেঁধে রাখা হয়েছে নেহাকে। ও নিজের শেষটুকু দিয়ে বলে যাচ্ছে ওকে ছেড়ে দিতে, কিন্তু নিলয় সিংহানিয়া কি আর ছেড়ে দেওয়ার মানুষ? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা জল নিয়ে আয়। ওকে স্যার, আনছি। বলেই চলে গেল গুন্ডার দল জল আর খাবার আনতে। আর নিলয় চেয়ারটার কাছে হাঁটু মুড়ে বসে অজ্ঞান নেহার গাল দুটো ধরে হু হু করে কেঁদে উঠল। বলল, এই যে পাগলি, তোমাকে আমি কষ্টে মারবো, আর হ্যাঁ, তোমার এমন অবস্থা করব যে অন্যান্য মেয়েরা নিলয়ের দিকে তাকাতে পর্যন্ত ভয় পাবে। নিলয় কান্নার মাঝে একটা প্রতিশোধ ভরা জোরে জোরে হাসি দিল, আর তারপর নেহার কপালে একটা চুমু এঁকে দিয়ে উঠে গেল। মা, এই মা, শোন শোন, দেখে যা তোর সৎ মেয়ে কি কাণ্ডটাই না ঘটিয়েছে। মেয়ের গলা শুনে বেরিয়ে এলেন লামিয়া দেবী। ঠোঁটের কোণে এখনো পানের চুন লাগানো। সে মেয়েকে বলে, এই ঝিমলি, এত চিৎকার কেন করিস রে? আরে মা, তুই কি কিছু জানিস না যে তোর সৎ মেয়ে ওই পূজা? না না, নিহা, হ্যাঁ নিহা, তোর সৎ মেয়েটা তো এখন বোধহয় বেশ্যাগিরি করে বেড়াচ্ছে। যা শুনলাম, ওই মুখার্জি বাড়ির দরজার সামনেরই মোটের শালা বিগড়ে গেল ওই শালির জন্য। গল্পের পাঠের কিছু কিছু জায়গায় অশ্রাব্য ভাষা ব্যবহার হতে পারে। এটির জন্য আমায় কিংবা নিজের পছন্দকে দায়ী করবেন না। গল্পের প্লট এভাবেই তৈরি হয়েছে। তা আমি গেলাম রে, আমার পেয়ারোর কাছে ঘরে ভাত আছে, খেয়ে নিস। বলেই লামিয়া দেবী ওনার প্রেমিকের হাত ধরে বস্তির একটা ঘরে ঢুকে গেলেন। এতক্ষণ আপনারা কোনো রেড লাইট এরিয়ার কথা ভাববেন না, এটা হলো বস্তি। চিমলিও বেরিয়ে এলো কোনো অজানা উদ্দেশ্যে, মাফিয়া কিং এর ডেরায়। এই যে, এই মেয়ে, খাও এটা। না না, আর কতবার বলবো খাবো না? আমায় ছেড়ে দিন, তবে আমি খাবো। নেহাকে অনেকক্ষণ ধরেই খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আছে নিলয়, বাট ওর মুখে হাত দিয়ে বাচ্চাদের মতো না না করছে। এতে নিলয়ের মাথা গরম হয়ে গেল, আর ও খাবারের থালা রেখে নেহার গাল দুটো চেপে ধরে বলল, এই মেয়ে, তোকে কি আমি সেবার জন্য আমার ডেরায় এনেছি? তোকে যা খাওয়াচ্ছি, এই তোর বাপের ভাগ্যশালী। একটা কথা শুন, নিলয় সিংহা কারোর পায়ে তেল দেয় না। নেহা তখন নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলে, আসলে নিলয় একটা কালো হুডি পরে আর মুখে মাস্ক, সেই জন্য নেহা ওর চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। তাহলে আমাকে কেন তেল দিচ্ছেন? নেহা এই প্রশ্নতে নিলয় চুপ হয়ে গেল। নিলয় নিজেই নিজের মনকে প্রশ্ন করতে লাগলো, আমি কেন ওর জন্য এত কিছু করছি? ও তো জানেই না। আমি কে জানলে তো এতক্ষণে ভয়েস সিটিতেও থাকতো না। ও আমার সব কেড়ে নিয়েছে, সব সব। নেহা নিলয়ের চোখগুলো খেয়াল করলো, সাদা চোখের চারপাশটা কেমন লাল হয়ে গেল আর জলে টলমল করছে। নেহা একটা ঢোক গিলে বলে, আপনি ঠিক আছেন তো? নেহার গলার আওয়াজ পেয়ে নিলয়ের অতীতের সুপ্ত বাসনাটা আবার জেগে উঠল। সে নেহার দিকে তাকিয়ে নিজের মাস্কটা খুলল। নেহা তো নিলয়ের মুখশ্রী দেখেই চমকে গেছে। ওর মুখ দিয়ে অস্ফুটেই বেরিয়ে এলো, নিলয় বাবু। নিলয় এবার একটা বিশ্রী হাসি দিয়ে বলল, কিরে পাগলি, এবার? হ্যাঁ, আমার কাছেই তো চলে এসেছিস এবার। নিলয় বাবু, আপনি তাহলে পৃথিবীর কুখ্যাত মাফিয়া কিং? নেহার মুখে নিজের নামের কুখ্যাত শুনে নিলয় নেহার গালে একটা জোরসে থাপ্পড় দিল, আর 2 দিন ধরে না খেয়ে থাকা নেহা পড়ল ফ্লোরে, আর ঠোঁটের কোণ থেকে রক্ত বের হতে লাগলো, তাও ছড়ালো না। এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি চান আপনি? আমায় মারতে? মারুন, আর শুনে রাখুন, আমি কিছুই করিনি। কি? তোকে তো আমি আজ। বলেই নিলয় নিজের শার্ট খুলতে থাকে, আর নেহাও প্রাণপণে চিৎকার করতে থাকে। কিন্তু ওরা যে জায়গায় ছিল সেখানটা একেবারেই নিস্তব্ধ, তাই নেহার আর্তনাদ আর চিৎকার কেউ শুনতে পেল না। বিলিয়ে দিতে হলো সতীত্ব। সকালবেলা নিলয় বিছানা ছেড়ে উঠেই নেহার অর্ধনগ্ন দেখে ওর ওপরে কাঁথা চাপা দিয়ে পোশাক পরে বেরিয়ে গেল। বেরিয়েই যা দেখলো,
নিলয় বেরিয়েই ওর চরম শত্রু রোহিত সান্যালকে দেখতে পেল। ও রেগে ওর শরীর থরথর করে কাঁপতে লাগলো। ও নিজের গুন্ডার দলকে দেখে রোহিতকে ওয়েটিং রুমে বসতে বলল। গুন্ডার দল নিলয় ফ্রেশ হয়ে নিল ওর ঘরে। তারপর গেল রোহিত সান্যাল, যার কাছে রোহিত সান্যাল যেন ওর অপেক্ষাতেই ছিল। নিলয় ওখানে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে সিগারেট টান দিয়ে বলল, তাই এখানে কিসের আসার কারণ কি? আমার কি কারণে আসা তুই জানিস না? জানি, কিন্তু একটু পরিষ্কার করে বল। আমি আবারও বলছি নিলয়, আমাকে দিয়ে দে। নেহাকে কি করবি তুই? ওকে নিয়ে সেই তো। আমি তো ওকে নগ্ন করব বা করেছি, কিন্তু এই স্টপ করেছি মানে কি করেছিস তুই? নিলয় এবার একটা বজ্রপাতের ন্যায় হাসি দিয়ে বলে ওঠে চিৎকার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নেহাকে নগ্নতা জানালে আটকাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নেহাকে নগ্নতার জালে আটকিয়েছি। হ্যাঁ, আমি ওকে ভোগ করেছি। রোহিত তো রীতিমতন রেগে গেছে। গিয়েই উঠে দাঁড়িয়ে সেই জায়গা থেকে বিদায় নিল। আর যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে গেল যে সে নাকি নিলয়কে ছাড়বে না, আর নেহাকে সে নিয়েই ছাড়বে। রোহিত বিদায় নেবার পর সেই রুমটিতে এলো নিলয়ের গুন্ডার দল। এসেই বলল, স্যার বলছি যে ম্যাম না খুব কাছে, ওনার নাকি ওই ঋতুমণি হয়েছে, ব্যথায় ভীষণ কুকড়ে আছে। আমি আসছি, তোরা ওর সব জিনিস নিয়ে আয়, আমি যাচ্ছি। বলেই নিলয় ঘরে চলে গেল। যে ঘরটায় নেহা আছে, নিলয় ঘর খুলেই দেখে নেহা জামা কাপড় পরে স্নান টান করে কুকড়ে বসে আছে। নিলয়কে দেখে আরো কুকড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, নিলয় বাবু, আপনি চলে যান, আসবেন না। নেহার কাঁপা কাঁপা গলা শুনে নিলয় একটা ডেভিল হাসি দিল আর নেহার সামনে এক হাঁটু মুড়ে বসে বলল, না, আমি তো যাব না। কেন যাব? আমার এটা আমার ঘর, আর ঘরের আসবার সবই তো আমার, আর ঘরের মানুষটাও আমার। নিলয় নেহার সামনে বিকট একটা শব্দ হেসে দিল আর নেহাও আরও কুকড়ে উঠল। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। নিলয় গিয়ে দরজা খুলতেই তার এক চেলা এসে পৃথার স্যানিটাইন ন্যাপকিন দিয়ে গেল, আর নিলয় সেগুলো পৃথার মুখে ছুঁড়ে বাইরে বেরিয়ে গেল। নেহা কাঁদতে কাঁদতে সেগুলো হাতে নিয়ে ঘরের ওয়াশরুমে চলে গেল। নেহা একটু ফ্রেশও হয়ে নিল, তার কোমর অবধি চুলটাকে ভিজিয়ে দিল, আর তারপর ঘরের কাবার্ড খুললো। খোলার পর একটা শাড়ি দেখতে পেল যার রংটা একেবারে চটে গেছে। নেহা শাড়িটাই পরে নিল। এরপর ঘরে চৌকিতে আস্তে আস্তে করে শুয়ে ভাবতে লাগলো অতীতের কথা। নেহা একটি বস্তির মেয়ে, সে অতটাই সুন্দর যতটা তার জন্য মানাবে। তার মা তাকে ফেলেই তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নেহা তখন ক্লাস 6। এরপরে ছোট মেয়ে নেহা তার বাবা আরেকটি বিয়ে করলেন। সেই মহিলার নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। তার একটি মেয়ে আছে, নেহার ঝিমলি দিদি। মা মেয়েতে খালি। নেহা আর ভাবতে পারল না, তার আগেই দরজা কে যেন ধরাম করে বন্ধ করলো। নেহা মাথা উঠিয়ে দেখে ওর রক্ত জল হয়ে গেল। নিলয়? হ্যাঁ, নিলয় ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। নিলয় ঝড়ের গড়িতে এসে নেহার চুলের মুঠি ধরে ওকে চৌকি থেকে হির হির করে নামালো। নেহার একই ঋতুচক্র, শ্রেয়াদি বলেছে, বাট ঋতুমতি ও বলেছে চলছে। আবার প্রচণ্ড পেটে কোমরের ব্যথা। আকস্মিকতায় নেহার তল পেটে লেগে গেল আর চিৎকার করে উঠল, আহ, ও মা গো, কি হলো? ছাড়ুন নিলয় বাবু। নিলয়ও বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু প্রকাশ করছে না। তাও নেহাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারল। আমার মায়ের শাড়ি পরছিস তুই, অসভ্য জানোয়ার। নেহা কাঁদতে কাঁদতে বলল, কি মায়া নিলয় বাবু, প্লিজ আমাকে মারবেন না, খুব পেটে ব্যথা। আমি কি করব তাতে আমার একটিত্ব মায়া, কেউ তো তোর চেলারা তো। বলতে বলতে নিলয়ের চোখে জল চলে এলো। তাও একটা ডেভিল হাসি দিয়ে বেরিয়ে গেল। সকাল 11:30। তাও নেহাকে কেউই খেতে দেয়নি। শুধু একবার করে এক কলসি জল একজন ভরে দিয়ে যাচ্ছে। নেহার প্রচুর খিদে পেয়েছে। ও বড় বাংলোর একটা নির্জন ঘরে আছে। ও শুনছিল যে ওর নিলয়বাবু ওকে ছেড়ে বিদেশে গিয়েছে।
কিন্তু ভাবেনি যে ওকে কলকাতার রেড লাইট এরিয়ার কাছেই এনে রাখবে। নিলয় একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। কেউ জানে না যে রোজ ভারত থেকে বিভিন্ন দেশে ড্রাগকে পাচার করছে নিলয়। মেয়েদের কোনো ক্ষতি এই মাফিয়া করে না, শুধু ড্রাগ এবং বিভিন্ন নিষিদ্ধ জিনিস আদান প্রদান করে। ভাবনার মাঝেই হুট করে দরজা খোলার শব্দ পেয়ে ওদিকে তাকালো সে। তাকিয়ে দেখলো নিলয় হাতে থালা নিয়ে ওর সামনে দাঁড়িয়ে। ওর থালাটা এগিয়ে দিয়ে ওই ঘরের একটা চেয়ারের উপর বসে নেহাকে বলে খেয়ে নিতে। নেহা থালার দিকে তাকিয়ে দেখে যে একটা মাত্র পোড়া রুটি সাথে আধখানা আলু ভাজা। নেহা ওটাকেই মাথায় ঠেকিয়ে নিল। নিলয় ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবলো, এই মেয়ে কি একটা পোড়া রুটি খেয়ে নিল? আমি তো ভাবলাম যে তেড়ি মেরে করবে। নেহার খাওয়া শেষে উঠে দেখে নিলয় ওর দিকে তাকিয়েই কি যেন একটা গভীর ভাবনায় মগ্ন। নেহা মুচকি হেসে নিলয়ের উদ্দেশ্যে বলে, নিলয়বাবু, জানি যে আপনি নিষিদ্ধ জিনিস দেশের বাইরে পাঠান, আর এও জানি আপনি আমায় এশিয়ার বৃহত্তম রেড লাইট এরিয়ায় আশেপাশেই রেখেছেন। এবার নেহার গলাটা ধীরে ধীরে ধরে এলো। আচ্ছা নিলয়বাবু, আপনি কি আমায় মেরে ফেলবেন বা ওখানে বিক্রি করে দেবেন? নেহার প্রত্যেকটা কথাই নিলয় অবাক না হয়ে বরং কিছুটা হেসে জবাব দেয়, শোন, আমি তোর প্রশ্নের জবাব দিতে ইন্টারেস্ট নয়। তোকে খেতে দিয়েছি, তুই খা, আর কিছুদিনের মধ্যে তুই একজনের ব্যবসা হয়ে যাবি। কথাগুলো বলেই বাইরে চলে এলো নিলয়। চোখের জলটাকে কোনোভাবে আটকে রেখেছে। বাহাত দিয়ে মুছে একটা হাসি দিয়ে ঘর ছাড়লো। অনেকক্ষণ হলো ওয়াশরুমে ঢুকেছে নেহা, বেরোবার নাম গন্ধ নেই। সেই সোফায় বসে নিলয় চিন্তা করছে যে নেহার কি ব্যবস্থা করা যায়। হঠাৎ নেহাকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখলো ও। গায়ে একটা নাইটি, মাথায় স্নান করেছে, তাই কোমর অব্দি চুলটা থেকে টপ টপ করে জল পড়ছে। হাতে একটা গামছা নিয়ে চুলটা ঝাড়ছে। রেহান যেন এই মোমেন্টটাতে একটা নিষ্পাপ চোখ দিয়েই গ্রাস করলো। নেহার হঠাৎ সামনে সোফায় নজর গেল নিলয়কে বসে থাকতে দেখে। কিছুটা চমকে গেল। নাইটিটা ভীষণই পাতলা, তাই শরীরের কিছু কিছু ভাঁজ দেখা যাচ্ছে। নিলয় ওর দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওভাবেই আস্তে আস্তে হেঁটে হেঁটে নেহার সামনে যাচ্ছে ও। নেহাও যেন বাধা দেয়নি। হঠাৎ নেহা পরম আবেশে দুটো চোখ বন্ধ করে নেয়, কিন্তু কই নিলয়ের ছোঁয়া তো শরীরে লাগলো না। নেহা চোখটা খুলে দেখে নিলয় হাতে একটা বেল্ট নিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাথে মুখে ঝুলছে একটা ডেভিল হাসি। হাসতে হাসতেই বলে ওঠে ও, তা ম্যাডাম, কি ভেবেছিলে হ্যাঁ, যে তোর সম্মতে আমি তোর শরীর? না না, ওটা হচ্ছে না। যখন মন তখনই আমি হাত দিব। কথা বলতে না বলতেই নেহাকে মারতে শুরু করলো। প্রহার করতে করতে একসময় নেহা আস্তে আস্তে নেতিয়ে যেতে লাগলো। তাও নিলয় নেহাকে মারছে। মারতে মারতে নিলয় বলে, দেখ শালি, মার খেলি কেমন লাগে। আমার মায়াকেও যখন তোরা মেরেছিলি তখন ওর এমন লাগছিল। নেহা কাতরাতে কাতরাতে বলে, আমি মায়া সিনহাকে মারিনি। নিলয় হঠাৎই মারতে মারতে থেমে গেল। ও তো কখনো বলেনি যে মায়া ওর ওয়াইফ। নিলয় নেহার দুই গাল এক হাতের মুঠোয় ভরে ওকে জিজ্ঞাসা করে, বল বল, আমার মায়া, আমার মায়া তুই জানলি কেমনে? রেগে চিৎকার করে নেহাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারলো, আর নেহা ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল, প্লাস মাথাও ফেটে গেল। নিলয় রাগে গিরগির করতে থাকে। বাইরে বেরিয়ে গেল, সাথে গুন্ডাদের বলে দিল যেন পৃথার ফার্স্ট করে দেয়। পরের দিন নিলয় বহুদিন বাদে এসেছে মণি আম্মার কাছে। সোনাগাছির কুখ্যাত যৌনকর্মী ব্যবসায়ী। তার চেলা হলো রমেশ। সেও সেরকম বাড়িতে মা বউ থাকতেও এখানে এসে চেলামগিরি করে। নিলয় হলো মণি আম্মার সোনার ডিম পাড়া মুরগি। তাই যতবার নিলয় এইখানে আসে ততবারই মণি আম্মার যত্নের শেষ থাকে না। সেটা নিলয়ও জানে যে মণি আম্মা স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না, এমনকি ওনার মেয়েকেও না। নিলয় শুনছিল যে মণি আম্মার নাকি 2 মেয়ে ছিল। এক মেয়ে কই পালিয়ে গেছে, আর এক মেয়ে, যাই হোক, নিলয় আর মণি আম্মা কথা বলছে। সরি মণি আম্মা, আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আমার একটা মান সম্মান আছে। আমি কেন এই কাজটা করতে যাব? দেখ বেটা, এমন করিস না। তুই তো আমার সোনা বেটা।
প্লিজ আপনি আমার গায়ে হাত দিবেন না। আর আমি যখন যে কথাটা বলি সেটার নড়চড় হয় না মনিয়াম্মা। কথাটা বলেই বেরিয়ে গেল নিলয়। পল্লী থেকে আসলে নেহাকে বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু নিলয় নিজের মতন পাল্টে ফেলে তার সিদ্ধান্ত, তাই এত সরগম। নেহা আজ একটু সুস্থ থাকলেও খাবারের রুচি তার নেই। মাথায় ব্যথা, 7টা স্টিচ পড়েছে, তাও গুন্ডাগুলো স্যুপ, ব্রেড, চা এইসব দিয়ে যাচ্ছে। সন্ধ্যে 7টা নাগাদ নেহার প্রচুর বমি হচ্ছে, এত বমি হচ্ছে যে কেউ সামলাতে পারছে না। শেষে নেহা বমি করতে করতে শান্ত হয়ে গেল। ডাক্তারকেও কল করা হলো। ডাক্তার আসার পর চেক করার পর বলল, মিস্টার সিংহানিয়া। ইয়েস ডক্টর, এনি প্রবলেম? ইয়েস, আসলে ওনার ইমিউনিটি পাওয়ার নেই, তাই একটু পুষ্টিজনক খাবার দেবেন। ওকে ডক্টর, আর কোনো প্রবলেম? নো, বলছিলাম যে উনি আপনার কে হয়? নিলয় তার ডেভিল হাসি দিয়ে অজ্ঞান হয়ে থাকা পৃথাকে ডাকিয়ে বলে, সি ইজ মাই ওয়াইফ। গুড জব। তা বিয়ে করলে মিডিয়া জানে না তো? হ্যাঁ, আসলে আমি অতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই। ওকে ইয়ং ম্যান, তাহলে আমি আসি। শিওর, চলুন আমি আপনাকে এগিয়ে দিই। নিলয় ডাক্তারের সাথে টুকটাক কথা বলতে বলতে ওনাকে এগিয়ে দিল। তারপর ঘরে এসে ওয়াশরুম থেকে এক বালতি বরফ গলা জল এনে নেহার দিকে ছুঁড়ে মারে। আচমকা জল ছোড়াতে নেহা ধরফড়িয়ে ওঠে। একই সঙ্গে কলকাতার এই হাড় কাঁপানো শীত, তারপর এমন ঠান্ডা জলে নেহা কাক ভেজা হয়ে গেছে। করুণ চোখে নিলয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, এইরকম কেন করলেন? প্রশ্ন করছিস, সাহস তো কম না। আজকে সকালে মাঠটা কি ভুলে গেলি নাকি? নেহা এক হাত দিয়ে মাথা চেপে ধরে বলে, না, ভোলার মতো মেরেছেন নাকি যে ভুলবো? নেহার কথা শুনে নিলয়ের মাথাটা নিমেষেই আবার গরম হয়ে গেল। ও মারার জন্য এগিয়ে যেতেই তারপর কি একটা ভেবে আবার ডেভিল হাসি দিয়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। নেহা ওয়াশরুমে গিয়ে একটা শাড়ি পরে নিল। নিলয়ের কড়া হুকুম যে এই বাড়িতে থাকতে গেলে শাড়ি পরতে হবে, না হলে মার খেতে হবে। নেহা শাড়ি পাল্টে রুমের হিটার অন করে বিছানায় শুকিয়ে তারপর একটা মাদুর পেতে নিচে শুয়ে পড়ে। ওই ঘরটায় একটু আগেই একটা লোক বলে গেছে যে ওই খাটে একমাত্র নিলয়েরই অধিকার, সে যেন খাটে না শোয়। অগত্যা নেহাকে নিচেই শুতে হলো। পৌষের হাড় কাঁপানো ঠান্ডা শীতের মধ্যে হঠাৎ একটা আওয়াজ পেয়ে নেহার ঘুম ভেঙে গেল। আর নিচে গিয়েই যা দেখলো, নেহার সবে চোখটা লেগেছে তখনই একটা মেয়েলি গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। আওয়াজটা ড্রয়িং রুম থেকে আসছে। অগত্যা নেহা আস্তে আস্তে উঠল, গায়ের শাড়িটা ঠিক করে নিল। আস্তে করে উঠে টলমলো পায়ে নিচে গিয়ে চমকে গেল নেহা। এ কি দেখলো? নিলয় আর এক মেয়ে গল্প করছে, সেটা ঠিকই, কিন্তু মেয়েটা তো একে তো নেহা চেনে। এই কে রে ওখানে? নেহার ভাবনার মাঝেই একটা গুন্ডা দেখে চেঁচিয়ে উঠল। নেহা দৌড়ে ওপরে উঠে গেল, আর নিলয় এবং ওই মেয়েটি ও ছুটল নেহার ঘরের দিকে। মা, ও মা, শোনো না, আমার কিছু টাকা দাও না। ওই মেলা ফ্যাস ফ্যাস করিস নে, হাতে টাকা পয়সা কিছুই নেই। মা, তুমিও না সত্যি লামিয়ার কাছে আবার টাকা নেই, সে কথা আমায় মানতে হবে। অট্ট হাসিতে মেতে উঠল বিজলি। ওর হাসি দেখে লামিয়া দেবী ওনার বাক্স থেকে 5,000 টাকা বের করে দিলেন, আর বিজলিও নাচতে নাচতে চলে গেল। আর লামিয়া দেবী ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে লাগলো। না না, আমি কেন নিচে নামতে যাব? এই, তোকে আমি প্যানিক করতে বলেছি, শুধু তুই জিজ্ঞাসা করছিস। বললাম তো আমি নিচে যাইনি। স্যার, আপনার সাথে কি কথা হয়েছে ওই শালির? দরজার বাইরে থেকে আস্তে করে বলল। নিলয়ের কানে কথাটা গেছে, কিন্তু নেহার কানে যায়নি। নিলয় চটপট করে ঘরের বাইরে এসে দরজাটা লক করে রাজের দুগাল টিপে ধরে বলল, এই শালা, তোর সাহস কি করে হয় ওকে শালি বলার? হ্যাঁ বল। সরি স্যার, আমাকে ছেড়ে দিন। বলেই রাজের দুগালে ছেড়ে দিল, আর একটা রাজও পালিয়ে গেল। বাঁচল সে। মানুষ মানুষকে চেনে পোশাক আর কথার দ্বারা, কিন্তু কেউ ভিতরে ঢুকে ভেতরের একটা সত্য মানুষকে চেনে না। ব্যতিক্রম এটাই, বা উল্টো যেটা হোক নি কেন, নিলয়ের নিজের কারণে ও এক নিরপরাধ মানুষকে সন্দেহ করছে।
সকাল থেকেই নেহার শরীর আবার খারাপ করছে। কালকের ঘটনা মনে করলেই গা শিউরে উঠছে। চেয়ারে বসে থাকা মেয়েটি যে নেহার কাল, আর কালকে কি কেউ যেচে পড়ে বরণ করে? ও নিজেই চলে আসে। হাবিজাবি ভাবতে ভাবতে দরজা খোলার শব্দ পেল নেহা। গত 7 দিন যাবৎ ও এখানেই আছে, স্নান খাওয়া সবই এখানে। এখানে একটা ছোটখাটো ওয়াশরুম রয়েছে আর একটা ছোট্ট বহু দিন আগের লোহার আলমারি, সেখানে নেহার দৈনন্দিন জামা কাপড় থাকে। এখনো ঠিকমতো জানে না যে ওকে ঠিক কতদিন পর বিক্রি করা হবে। হ্যাঁ, এইটুকু জানে যে সোনাগাছির কাছাকাছি কোথাও ওকে রাখা হয়েছে। নেহার একটা কথা ভেবে খারাপ লাগছে যে গত 7 দিন নিখোঁজ পরিবার মানে ওর মা আর দিদি কেউ একবারও খোঁজ নেয়নি তার। এসব ভাবতে ভাবতেই নেহার গাটা আর একবার গুলিয়ে এলো। ওয়াশরুমে গিয়ে বমি করে চোখে মুখে জল দিয়ে ঘরে এলো। ভাবতে লাগলো ওর 5 দিন আগেকার কথা। প্লিজ আমায় ছাড়ুন না, দয়া করে আমার এভাবে সর্বনাশ করবেন না। সর্বনাশ তো নেহা রানী, এই মাঝরাতে তোর সাথে যে আমি যে কাজগুলো করব সেটা আশেপাশের লোকেরাও জানতে পারবে না। না না, এমন করবেন না। আমি নিজেও জানি না নিলয়বাবু আপনার সাথে আমার কিসের শত্রুতা। আমার তো শুধু একের উপরেও। 5 দিন আগের কথা। কথা শেষ হবার আগেই নিলয় হুঙ্কার দিয়ে বললে উঠল এবং সাথে নেহার দুগালে নিজের মুঠোয় বন্দি করে। ওই সব চুপ, আমি এখন তোর কাস্টমার। ভাবিস না যে এই কাজগুলো একা আমার সাথে করে নাম কামাবি। তুই তো এখন পতিতা, তবে পতিতা পল্লীতে যে থাকিস না, কিন্তু যেতে কতক্ষণ, তাই না নেহা রানী? নিলয়ের অট্টহাসিতে কোনো করুণা দয়া মায়া কোনো কিছুই ছিল না। ছিল এক ঝলক আগুনের ফুলকি এবং সাথে প্রতিশোধের এক করুণ দায়ভার। হেসে উঠেই এক হিংস্র কামুকের মতন ঝাঁপিয়ে পড়ল নেহার গায়ে। পরের দিন সকালে নেহা পড়ে আছে এক অবচেতন কুকুরের মতন। গায়ে পোশাক ঠিক নেই, মাটিতে শুয়ে আছে, সারা শরীরে প্রচন্ড ব্যথা। কোনো রকমে উঠে দাঁড়ালো, ঠিক মতন হাঁটতেও পারছে না ও, এক অজানা ব্যথায়। ওয়াশরুমে গিয়েই হুমড়ি খেয়ে পড়লো শাওয়ারের তলায়। শাওয়ারটাও বহু পুরানো, যার ফলে নিজে থেকেই জল পড়তে লাগলো। নেহা দুটো হাঁটু মুড়ে তাতে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। তারপর কতক্ষণ ওভাবে ছিল ও নিজেও জানে না। চোখ দুটো খুলে এই ওখানে বসে না থেকে আজ থেকে এই বাড়ির কাজ করবি। আহা কি সুখ! দরজার সামনে খাবার দিয়ে যাচ্ছেন উনি, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। চল শালাই। নেহার ভাবনায় ছিদ্র করে নিলয় ঘরে চিল্লিয়ে উঠল। নেহা উঠে নিজের গায়ের শাড়িটা ঠিক করে নিল, দিয়ে নিলয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি করতে রাজি, তবে আজ নয়। আজ আমার শরীর খুব খারাপ। এই হারামজাতি, তোর শরীরের খোঁজ আমি খালি রাতেই নেব, সারাদিন নয়। তাই চুপচাপ যা, আমার জন্য এবং আমার গ্যাংয়ের জন্য রান্না করবি। আমি একটু পরেই বেরোবো, আমার অফিসে আসে একটা বড় ডিল পাক্কা করতে হবে। ঠিক আছে নিলয়বাবু, আমি করব। নেহা চুপচাপ ঘরে আবার ঢুকে গেল। ঢুকেই সদ্য স্নান করে আসা ভেজা সিঁথিতে একটু সিঁদুর পরে নিল, আর সেই সাথে হাতে শাখা পলাতেও খানিকক্ষণ নিজেকে পর্যবেক্ষণ করে আয়নায়। হ্যাঁ, গত 4 দিন হলো নেহাকে বিয়ে করেছে রোহান। না, এই কোনো 5টা সাধারণ বিয়ে নয়, এ হলো গিয়ে এক শরীর সন্তুষ্টির বিয়ে, যেখানে কেউ কাউকে ভালোবাসে না। না, কেউ কাউকে ভালোবাসে না বললে ভুল হবে। কারোর মনে লেগেছে বসন্তের ছোঁয়া, আবার অপরজন হয়তো শীতের ভারী কুয়াশা নিয়েই বসে আছে কুয়াশার আবডালে। যে ভালো মানুষটা আছে সেটা হয়তো দেখাতে চায় না বা দেখাতে দেয় না। তো মিস্টার আগরওয়াল, আপনি এই ডিলের আমার কোম্পানি সিনহা ক্রিয়েশনের কত ইনভেস্ট করবেন? ইয়েস মিস্টার সিংহানিয়া, এটাই একটা মেন ফ্যাক্ট। আমি আপনার সাথে ডিল করতে চেয়েছি, ভালো কর না দিলেই আমারই লস। যতই হোক আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। ওকে, আমি আপনার সিংহানিয়া ক্রিয়েশনে 50 লাখ ইনভেস্ট করব এই শোর জন্য। ওকে, সেটা একবারই ইয়োর ডিসিশন। ওকে ফাইন, আমাদের ডিল পাক্কা। এবার হাত মিলানো যাক। নিলয়ের সাথে যারা মিটিংয়ে বসে তারা হলো নামি দামি বিজনেসম্যান। তাদের সাথে হাত মেলালো নিলয়। এবার নিলয় বলে উঠল,
তো আপনাদের একটা বিশেষ কথা বলা এখনও অবধি হয়নি। আমি বিয়ে করেছি। ইয়েস, ওকে। হ্যাঁ, তবে মিডিয়া পেয়েছে এবং জনসাধারণকে কেউ জানাননি। অবশ্যই আপনারা সন্ধ্যা নাগাদ চলে আসুন। আমার ওয়াইফ আপনাদের নিজের হাতে রান্না করে খাওয়াবে। সকলে মিটিং রুম থেকে বেরিয়ে যেতে নিলয় একটা ডেভিল হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নেহা একা বাড়িতে, কেউ নেই, পুরো গ্যাংটা বাড়ি থেকে বেরিয়ে গেছে। তবে বাইরে থেকে চাবি দিয়ে গেছে যাতে নেহা বেরিয়ে না যেতে পারে। কিন্তু দরজা যদি দুর্গা মেলা খোলাও থাকে তাহলেও নেহা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে না, হয়তো মায়ার বাঁধনে, নইলে ভালোবাসায়। রান্নাঘরে নেহা সবে রান্না শেষ করলো। ফ্রিজে মাছ মাংস ছাড়া আর কিচ্ছু সবজি ছিল আর বাটার ছিল। নেহা মাংসটা ফ্রিজে রেখে মাছ দিয়ে আলু দিয়ে সাথে কিছু সবজি দিয়ে ঝোল বানালো, আর আলু ভাজা, পটল ভাজা, সাথে একটা মিক্সড ভেজ। ব্যাস, অল্প সামগ্রী দিয়ে যেন নেহার রান্নাঘর ভরে গেছে। সাথেই ভেসে আসছে লোভনীয় গন্ধ। এই বাংলোয় নেহা ব্যতীত আর কোনো মেয়ে নেহা দেখতে পায়নি, কাজেই কারোর কোনো হেল্প ছাড়াই ওকে রান্না করতে হয়েছে। কাপড়ের আঁচল দিয়ে মুখ চোখ মুছতে মুছতে রান্নাঘরের বাইরে এলো। এবারও কাপড়টা চেঞ্জ করে আরেকটা নতুন কাপড় পরবে। দরজা খোলার আওয়াজ পেয়ে, না, অন্য কেউ নয়, এই যে স্বয়ং নিলয় এসেছে। নেহা মাথা নিচু করে ওপরে যাওয়ার জন্য পা বাড়ালো। এক গম্ভীর কণ্ঠস্বর ওকে থামালো। রান্না করেছিস? নিলয় ভেবেছিল যে নেহা রান্না করবে না, ওর কথা শুনে তারপর ওকে মারবে। নিলয় কিন্তু নিলয়ের ভাবনায় এক ফোঁটা জল ঢেলে নেহা গুছিয়ে রান্না করে টেবিলে রেখে দিয়েছে। সেটা দেখে নিলয় কি ভেবে মুচকি হাসি দিয়ে রুমে চলে যায়, আর পিছনে পিছনে নেহাও রুমে। নিলয় ঘরে ঢুকেই টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। নেহাও নিলয়ের ঘরটা গোছাতে থাকে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা অদ্ভুত জিনিস নেহা দেখতে পায়, একটা ডায়েরি। বহুদিনকার একটা ধুলোয় পলি পড়া ডায়েরি ড্রেসিং টেবিলের সামনে দেখতে পায়। ওয়াশরুম থেকে জলের শব্দ ভেসে আসছে, তার মানে নিলয় স্নান করছে। নেহা গুটি শব্দে হাত বাড়িয়ে ডায়েরিটা নিয়ে নিজের আঁচলের তলায় লুকিয়ে বাকি ঘরের ঝাড়পোঁছ করে ঘরের বাইরে বেরিয়ে এলো। নিজের জন্য যে ঘরটা এখনো অবধি আছে সেই ঘরটাই গেল। ডায়েরিটা ওখানে একটা নিরাপদ জায়গায় রেখে বাইরে বেরিয়ে ডাইনিংয়ে গেল খাবার গরম করতে। এ ঝিমলি, ওই ছেলেটা তো আর এখন আসে না। ধুর বাবা, এই সাত সকালে যে কার মুখ দেখে উঠলাম, বিজনেসে ভালো আয়ও নেই। শালা সব কটা একেবারে খেয়ে খেয়ে মোটা হচ্ছে। শালির সব কয়টা কে মুম্বাইতে আমার চালার কাছে পাঠাবো, শালা সবটাই টাইস দিবে। বিজলি ফোন ঘাটছিল, মায়ের মুখ বিচু নিতে সেই ওখান থেকে বিদায় নিল। খাবার দাবার কি দিবি না? নেহা রান্নাঘরে খাবার গরম করছিল। নিলয়ের চিৎকারে পিছন ফিরে দেখলো নিলয় সিঁড়ি দিয়ে নামতে নামতে ওকে মেজাজ দেখাচ্ছে। এই তো হয়ে গেছে, আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। কি রান্না করেছিস? মাছের ঝোল, ভাত আর কিছু ভাজা। কি, আমি এখন ওই তেলে ডোবা খাবার খাবো? না মানে, আমি রান্নাগুলো একদম অলিভ অয়েল দিয়েই করেছি। নেহা আর কিছু বলার আগেই ওর গালে একটা সপাটে চড়, যার প্রত্যুত্তরে হতভম্ব হয়ে তাকিয়ে রইল নেহা সামনের ব্যক্তিটির দিকে, যে ও কি অন্যায় করেছে। শুধু ওকে রান্না করতে বলা হয়েছিল, তাই 7-5 না ভেবেই রান্না করেছে। নিলয়ের জন্য যে স্যালাড জুস রান্না করতে হবে সেটা তো জানতোই না। কি হলো? আনসার মি ড্যাড। আমি স্যান্ডউইচ আর ম্যাঙ্গো জুস বানিয়ে দিচ্ছি, আপনি ঘরে বিশ্রাম করুন। নিলয় ও নেহার এই ব্যবহারে খানিক অবাক না হয়ে পারল না। অফিস থেকে আসার পর দেখলো ভালো ব্যবহার তো করেইনি, তারপর এমন আকস্মিক ভালো ব্যবহারও হঠাৎ আশাও করেনি। হয়তো মেয়েরা এমনই হয়, যতটা অপমান অসম্মান স্বামীর কাছ থেকে পাক না কেন, নিজে এক পাও এগোবে না। কি হলো, কি ভাবছেন? আমি যাচ্ছি খাবার দিতে, আর ওরা এসে খাবে তো? ওরা বলতে? আমার ভাইয়েরা। কারা? রাজ, সিকদা, পলাশ, আমার গ্যাংটা? ওরা তো ভাই কবর থেকে হলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে, অত জানি না বাপু, আপনি আমার স্বামী, সেই জায়গায় ওরা আপনার ভাই, আপনার কত হেল্প করেছে। এই ধরুনই না,
আমাকে আনতেই তো ওরা কতটা খেটেছে বলুন তো। নিলয় যেন নেহার কথাগুলো শুনে একভাবে বিস্মিত হচ্ছে। এ কোন নেহাকে দেখছে ও? যে নেহা গ্রামের আলপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় খানিক হেসে পার হতো, সেই নেহা যে কিনা তার কালো ভোমরার মতন চুলগুলোকে তেল দিয়ে মোটা মোটা বেনুনি করে রাখতো। এ কি সেই নেহা? না, আর ভাবতে পারছে না নিলয়। সবটা যেন গুলিয়ে গুবলেট হয়ে যাচ্ছে ওর কাছে। নিলয় তাড়াতাড়ি রুমে গেল। নেহা মুচকি এসে নিলয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, কি ভাবছো মিস্টার নিলয় সিনহানিয়া? তীরে এসে তরি ডুবে গেছে? না, আমি তোমার ছিলাম, তোমারই আছি। মায়া কখনোই তোমাকে ভালোবাসেনি, তবে ঘৃণাও করেনি। ওর মৃত্যুটা বড্ড জটিল, আর আমার মন বলছে এই মৃত্যুর রহস্য আমি এই বাড়িতেই পাবো। জয় মা ভবতারিণী। গরম গরম চিকেন স্যান্ডউইচ আর ঠান্ডা ম্যাঙ্গো জুসটা ঘরে নিয়ে এলো। নিলয়বাবু, আপনার খাবার। রাখো। নেহা সেটা টেবিলে খাবারের ট্রেটা নামিয়ে রেখে বাইরের উদ্দেশ্যে পাজেই রাখতে যাবে অমনি, নেহা কেন আমার সাথে এমন করলে? নেহা নিলয়ের দিকে পিছন ফিরে ওর চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি কিছুই করিনি, বরং যার জন্য আমায় প্রতিনিয়ত চার্জ করছেন মেন্টালি ফিজিক্যালি তাকেই জিজ্ঞেস করুন। নেহা সর্বকালের জন্য স্পষ্টবাদী। সেখানেও বিপরীত হলো না। নিলয় যেন এই উত্তরের আশা করেনি। নিলয়ের যে ওর উপর ভীষণভাবে ক্ষেপে, সেটা ওর চোখ মুখের পরিবর্তন দেখেই বোঝা যাচ্ছে। তবুও যে নেহা এখনো দাঁড়িয়ে, সে অনেকবার নিলয়ের এমন রাগ দেখে দেখে সহ্য করে করে ক্লান্ত। আমার মায়াকে নিয়ে তুই এত বড় কথা বললি? তোর সাহস দেখে তো আমি অবাক। একটু ভালো করে কথা বললাম বলেই কি সাপের পাশ পা দেখিয়েছিস? নিলয় নেহার গাল দুটোকে এক হাতের মুঠোয় ভরে, এর আগেও তো তোমার মেজাজ সহ্য করেছি সাজদা। সাজ নামটা তো বড্ড কাছের মানুষের ডাকা। নিলয়ের কাছে মা চলে যাওয়ার পর তো একজনই এই নামে ডাকতো। না, আর ভাবা যাচ্ছে না। তবে কি? এই তুই যা আমার ঘর থেকে। সে তো যাবই, তবে সত্যের মুখে দাঁড়ানো আপনার অভ্যাসের তালিকায় ছিল। আপনি যে পালিয়ে বাঁচবেন সেটা বোধগম্য হচ্ছে না। নিলয় নেহার এই আকস্মিক কথা শুনে নিজেও আকস্মিক হচ্ছে। বারংবার সেই অতীতের কথা আর অতীতের দিকে আর থুতুও ফেলতে চাই না। এই অতীত ওর কাছে বড্ড কঠিন। নেহা কি তবে ওকে ভয় পায় না একটুও, ওর এই হিংস্র রূপটাকে? এই শিমুল, খিদে পেয়েছে বল? হ্যাঁ রে ভাই, সেই সকালে না খেয়ে বেরিয়েছিস, দুপুর হতে চললো। ধুর, চল স্যারের কাছে যাই। হ্যাঁ তাই চল। নিলয় গ্যাংটা নিলয়ের বড় বাংলোটার দিকে এলো। ড্রয়িং রুমে ঢুকে মেন ডোর লক করে দিল। নেহা দরজা খোলার শব্দ পেয়েই বুঝে গেছে যে ওর ভাইরা এসেছে। নেহা দৌড়ে গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলে, ভাইরা আমার, তোমরা হাত পা মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। সকলেই যেন নেহার এই ব্যবহারে বিস্মিত। স্নিগ্ধ হয়ে বলে, না না ভাইটি, অমন ভাষা আমায় বলো না। গরম ভাত, মাছের ঝোল, আলু ভাজা সব রান্না করেছি। তোমাদের দাদা তো আর এইসব খাবেন না, তাই তোমাদের জন্যই বানিয়েছি। নাকি তোমাদের দাদা আর কতখানি খান? সেই তো ওই পাউরুটি আর ফলের রস, আবার খাওয়া নাই কি? 12 দিন আগে টেনে হিচড়ে বস্তি থেকে তুলে আনা হয়েছিল তাকে। এই নিষিদ্ধ, কই গেলে? স্নিগ্ধ তখন মনের সুখে মাছের মাথা খাচ্ছিল। ভাই, পলাশ রান্না হয়েছে বলল। শিমুল ভাই, বৌদিকে তো একটা থ্যাঙ্কস বলতেই হবে, বল। খুব খারাপ লাগছে, এতদিন মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছি। ওদের ফিসফিস করে কথা নেহা খানিক আগেই শুনতে পেয়ে মুচকি করে হাসে। তোমরা আমায় বৌদিদি বলো, বুঝলে? আর রান্না কেমন হয়েছে বললে না তো ভাই? নেহার কথা যেন ওর রান্নার প্রশংসার আর একটা সুযোগ পেল, তাই আর সময় নষ্ট না করে বলেই ফেললো, বৌদি রান্না জবরদস্ত হয়েছে। উফ, তুমি রোজ রোজ আমাদের এমন রান্না করে খাওয়াবে, তাহলেই আর আমাদের হোটেলে খেতে হবে না। হ্যাঁ বৌদি, আর একটা কথা। হ্যাঁ বলো না।
বৌদি সরি, আসলে আমরা সকলে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা সকলে অনাথ, জানো তো বৌদি। আমরা আগে কখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম, তারপর স্যার আমাদের আশ্রয় দেয়। ও মা, বলো থামলে কেন ভাইটি? আর হ্যাঁ, আমায় সরি বলার দরকার নেই। তোমরা সকলে আমায় একটু সাপোর্ট করো, তাহলেই হবে। আর কি যেন বলছিলে, বলো বলো। বৌদি, এখানে বলা তার নিরাপদ নয়। স্যার আজ খুব করে শালা খেপে আসে, দেখতে পেলেই পেটাবে। আহ, আবার মুখে বাজে ভাষা। সর্বপ্রথম ভাষা চেঞ্জ করতে হবে, তবেই তোমাদের এই বৌদি তোমাদের জন্য ঝাল ছাড়া ঝালগুড়ি বানাবে। ও একভাবে জেনেছি। ছাড়ো ছাড়ো দেখি। একবার তোমরা তোমাদের দাদার ঘরে যাও, বেচারি একভাবে লুটিপুটি নিয়ে বসে আছে, এতে হাসির কি আছে? বৌদি ওটা লুপটুপ নয়, ওটা হবে ল্যাপটপ। উফ, এত হাসলে আজ কদিন বাদে যে এত হাসলাহাসি চলছে। ওরা সকলেই সিঁড়ি বেয়ে ওঠে ওপরে, আর নেহা ওদের খাওয়ার পানে তাকিয়ে আছে নিজের মনে ভাবতে ভাবতে। তোমাদের হাসানোর জন্যই তো বলেছি, নইলে কি আমিও তো জানি যে ওটা ল্যাপটপ। পলাশ, শিমুল, রাজ, স্নিগ্ধ, বাপি ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার অনুমতি ঠিক নিতে যাবে, অমনি কোথা থেকে নেহা হাজির। নেহাকে দেখেই ওরা সব একটা সাহস পেয়ে বাইরে থেকে হাঁক দিল। স্যার আসবো? ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আয়। ওরা ভেতরে গেলে নেহা বাইরে থেকে ওদের কথা শুনতে থাকে। স্যার, তুমি এত রেগে আসো কেন? হ্যাঁ স্যার। নিলয় মাথা নিচু করে হাতে ওয়াইনের গ্লাসটা নিয়ে সেন্টার টেবিলের ওপর 2 পা তুলে সোফায় বসে আছে। আমি তোদের পর হয়ে গেলাম বল? না স্যার, তুমি পর হতে পারো না, অন্তত আমাদের কাছেই না। তবে তোরা যে পিওর হাতের রান্না খেলি, যেই বড়। স্যার বৌদি খুব ভালো রান্না করে গো, তুমিও তো খেতে পারো এসব ছাইপাশ না খেয়ে। বয়ে গেছে আমার ওর রান্না খেতে, ওকে তো আমি। নিলয় আর বাকিটা বলতে পারল না, মদের ঘোরে উল্টে শুয়ে পড়ে। আস্তে আস্তে তার চোখ দুটো খুলল নিলয়। না, মাথাটা বড্ড ধরেছে, আজ একটা পেন কিলার খেতে হবে। মাথাটা হাত দিয়ে চেপে উঠে বসতেই পাশে নেহাকে ঘুমন্ত অবস্থায় দেখে অবাক হয়ে গেল। ও এখানে কি করছে? ওর তো ওর ঘরে থাকার কথা। তাহলে ভেবে যেই বিছানা ছেড়েছে, অমনি নেহা তড়াং করে লাফিয়ে উঠেছে। কি হলো, ওইভাবে উঠছো কেন? আস্তে করে উঠলেই তো হয়। আপনি আমায় তুমি করে বলছেন? এটাও কি সম্ভব? ও গড, কাল সকাল মজা ভালোই শুয়েছিলে। ঘর আছে, বাড়ি আছে, রান্নাঘর আছে, সবই ওইদিকে, কিন্তু নিজের মানুষটা তো এখানে। তবে বলেই এক লাফে ওর ঘর ত্যাগ করলো নেহা। অবাকের চরম চাইতেও চরম সীমায় গেছে। জলের বোতল কোনো রকমে সামলে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল নিলয়। বৌদি, ও বৌদি, আজকে কি ব্রেকফাস্ট বানাবে গো? হ্যাঁ ও রাজ, হ্যাঁ আজ তো সাদা লুচি আর সাদা আলুর তরকারি আর মিষ্টি। মাঝে মাঝেই উত্তর দিল নেহা। রাজের নাক কোচকানি দেখে নেহা বুঝলো রোজ কন্টিনেন্টাল ডিশ খেয়ে খেয়ে এদের বাঙালি খাবার খাওয়ার ঝোঁক চলে গেছে। নাক কোচকাচকে যাই হোক, নিজের ইমোশনটাকে প্রশ্রয় না দিয়ে রান্না করতে লাগলো নিজের মতন করে। নিলয় পিছন ফিরে তাকিয়ে দেখে এক গিন্নি বেশে তার প্রিয় কোমরে শাড়ির আঁচল গোঁজা লম্বা ঘন চুলটা হাত খোপা করা, মাঝখানের সিঁথিতে নিলয়ের দেওয়া জবরদস্তি একফালি সিঁদুর, যাও জলজল করছে। শাড়ির সাইড থেকে হালকা পেট দেখা যাচ্ছে, আবার বিন্দু বিন্দু ঘামের রেখাও হাতে খুন্তিতে সবে মিলেছে এক অন্নপূর্ণা সাজদার প্রিয়কে। নিলয় নিজেকে সামলে গভীরভাবে বলল, কি হলো, ডাকছিস কেন? কি? আমায় আবার তুই করে বলো? তুমি দাঁড়াও, আজ হচ্ছে তোমার। নেহা কিন্তু নিলয়ের কথায় রেগে যায়নি, তাও মনের মাঝে কি যে হলো নাম না জানা অনুভূতি নিলয়ের প্রতি বড্ড অধিকার দেখাতে ইচ্ছে করছে। তাই কি করবে? এই যে ভয় পেয়েছে। নেহা হাততালি দিতে দিতে আর লাফাতে লাফাতে বলে,
নিলয় এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। বহু বছর বাদে দেখছে এরকম রূপ, তাই নিজের সংযত ক্ষমতা হারিয়ে নেহার দিকে এগোতে থাকে। কি কেমন রান্না হয়েছে ভাইরা? অনেক সুন্দর বৌদি। আসলে আমরা সবসময় যে ইতালিয়ান মেসিং তারপরে আরও অন্যান্য ক্যাটারি খাবার খেয়ে অভ্যস্ত, তাই এই বাঙালির শ্রেষ্ঠ স্টাইলের রান্না খেয়ে এতটুকু কষ্ট হবে। বুঝলাম। আচ্ছা, তোমাদের দাদার সম্পর্কে আমায় একটু বলতে পারবে? ইস, এ বাবা, আমি না তোমাদের তুই করে বলে ফেললাম। না না বৌদি, তুমি আমাদের তুই দিয়েই বলো। আর হ্যাঁ, আজ রাতে 12টার পর স্যার যখন গভীর নিদ্রায় মুগ্ধ থাকবে, তখন তুমি শুধু ঘরের বাইরে এসে দাঁড়াবে। সব সত্যি আজ তোমার বল। নিলয় নিচে নামছে, গায়ে কালো কোট আর প্যান্ট, সাথে হাতে একটা ফাইল। ফোনে কার সাথে কথা বলতে বলতে ও নিচে নামছে। নেহা তো দেখেই এক দফা ক্রাশ খেলো, মনে মনে বলল, হাই, আমার বরটা কত কিউট, হ্যান্ডসাম। উফ। নেহা নিলয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে ভ্রু কুঁচকে বলল, এই যে মিস্টার নিলয় সিনহানিয়া, আপনাকে কত করে বারণ করেছি যে এরম কিউট সাজবেন না, তাও আপনি সেজেছেন। হোয়াট? কী সব আবল তাবল বকছ? আর সেজেছি মানে? এটাতে সাজার কি হলো? এটা আমার অফিস ফর্মাল লুক। নেহা নিলয়ের সব চুলগুলো ঘেঁটে দিল, তারপর টাইটা খুলে ওর ফর্মাল লুকটাকে পুরো ঘেঁটে গ করে দিল। নিলয় হাঁ করে ওর কাণ্ডগুলো দেখছে। অন্য কেউ হলে বাধা দিয়ে পিটিয়ে লাল করে দিত, কিন্তু কি জানি আজ কি হলো। এবার আমার বরটাকে পুরাই কুচুপো লাগছে। এটা কি হলো বল, আনসার মি। ড্যামেড ইট, আমাকে জ্বালিয়ে কি পাও? অনেক তো মার খেলে, শারীরিক যন্ত্রণা তো পাও, রাতে অনুভব করো তাহলে। এই যে আমার ভাইরা, তোরা একটু কানে চাপা দে তো। সবাই হাসতে হাসতে ভেতরে চলে গেল। তখন নেহা নিলয়ের গলা জড়িয়ে গালে একটা হামি খেয়ে বলে, ধুর বোকা ছেলে, আপনার দেওয়া সবই আমার কাছে ভালোবাসার পরশ। ওকে ডান, আজ আমার ক্লায়েন্টরা আসবে আমার সাথে, এখানে ডিনার করবে। ভালো ভালো রান্না করে রাখো আর রাখবে। হ্যাঁ, এই বলে চলে যায় নিলয়। পিছন থেকে নেহা চিৎকার করে বলে, যাতে নিলয়ের কানেও কথা যায়, দুকা দুকা, দেখো ঠাকুর, আমার বরকে আবার কেউ পছন্দ না করে ফেলে। সন্ধ্যা 7টা। তাহলে মিস্টার চ্যাটার্জি, আপনারা প্লিজ গাড়িতে গিয়ে বসুন, আমার একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে গাড়িতে গিয়ে আসছি। ওকে মিস্টার সিংহানিয়া, আমরা গাড়িতে গিয়ে বসছি। ওরা গাড়িতে উঠে বসলো। নিলয় চুপি চুপি অফিসে ঢুকে রাজকে ফোন দিল। রিং রিং রিং। তোর বৌদি সব রান্না বান্না ঠিকঠাকভাবে করছে কি না গিয়ে একটু দেখে আয়। আর হ্যাঁ, ওকে কিন্তু রেডি থাকতে বলিস, আমরা যাচ্ছি। এই বলে নিলয় ফোন কেটে দেয়। রাজ ও নেহাকে গিয়ে নিলয়ের মতন করে কথাগুলো গিয়ে বলে দেয়। নেহা রান্নাবান্না করে নিলয়ের ঘরে যায়, উইদাউট নিলয়ের পারমিশনে। নেহা নিলয়ের কাবার্ড খুলে দেখে সব কোট আর প্যান্টে ভরা। চারধারে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটা ছোট্ট গুপচি কাবার্ডের দিকে চোখ পড়ল, যেটা ওই বড় কাবার্ডটার মধ্যেই আছে। নেহার একটু সন্দেহ হলো, এইরকম কাবার্ড তো আগে দেখেনি। কি মনে হতেই একবার ওই ছোট্ট কাবার্ডটা খুলল। নেহা, নেহা এদিকে শোনো, কই গেলে তুমি? নিলয়ের চিৎকারে নেহার ধ্যান ভাঙে। ওই ছোট্ট কাবার্ডটা না খুলেই দৌড়ে বারান্দায় এসে নিচের দিকে তাকিয়েই অবাক নিলয়ের সাথে আরো কিছুগুলো প্রাপ্তবয়স্ক মানুষ। তার মানে এনাদের কথায় নিলয় সকালে অফিস যাবার সময় বয়ে দিয়ে গিয়েছিল। ওহো সিট। নেহা পরিমরি করে ঘরে গিয়ে একটা ভায়োলেট কালারের শাড়ি পরে হালকা তৈরি হয়ে নিচে এসে ওনাদের সাথে আলাপ করলো। তারপর ওনাদের জলখাবার দিয়ে ওখানেই নিলয়কে বসিয়ে চট করে ঘরে এসে নিলয়ের আলমারিটা ভালোভাবে বন্ধ করে নিচে এলো। রান্না কেমন হয়েছে দাদারা? অনেক ভালো। মিসেস নিলয় সিংহানিয়া, আপনার হাতে রান্না অনবদ্য
সত্যি হোমমেডও যে এত ভালো, এত সুস্বাদু রান্না করা যায়, আই ডোন্ট বিলিভ দিস। ধন্যবাদ আপনাকে। রাত করে সকল গেস্টই বাড়ি ফিরেছেন। ওদেরও শুতে শুতে রাত 11:15 বেজে গেছে। নেহা নিলয়ের ঘরে ঢোকার পর দেখলো নিলয় উল্টো পাল্টাভাবে বিছানায় শুয়ে শুয়ে কমিক্স পড়ছে। নেহা খানিক হেসে নিচে বিছানা করতে গেলে নিলয় বলে, নেহা, আজ তুমি আমার সাথে বিছানায় শুতে পারো। এখনই বললে দয়া দেখাচ্ছি, একদমই না। আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আজ আমার ক্লায়েন্টরা অনেক খুশি আর মিস্টার বসাক আমার ডিল হ্যান্ডেল করতে বলেছেন। সো থ্যাঙ্কস টু মিসেস সিনহা। এই আপনি কি বললেন? আমি মিসেস সিনহানিয়া? তাহলে মায়া দিদি গেছিল? আর সেদিন বিজলি দিদির সাথে আপনি অত ঘনিষ্ঠভাবে বসেছিলেন কেন? নেহার কথা শুনে গলায় বিষম খেয়ে গেছে। নিলয়ের ওকে তো ভালোভাবে নোটিশ করে সে খবরটাও ও জানতো না। নিন জলটা খান। বালাই শাক, কে আমার পরের নাম করেছে কে জানে? ওই মেকআপ করার ডাইনিগুলো বোধ হয়। উফ, ঘরে থেকেও আমার শান্তি নেই। নেহার কথা স্টাইল দেখে ইতিমধ্যে কাস্তে কাস্তে হেসে ফেলল। তার ফর্সা দুই গাল কিছুটা ভেতর থেকে ঢুকে এক পুরুষালী হাসির সৃষ্টি করলো। সিরিয়াসলি এত ভালো কথা বলতে পারো? মেকআপ ডাইনি, কারা লিজা, মোনালিসা, এনারা সত্যি ওরা মেকআপ সুন্দর। তুমি তো ন্যাচারাল বিউটি। মুগ্ধ নয়নে তাকিয়ে নেহা, হ্যাঁ সে ছোট থেকেই ন্যাচারাল বিউটি, তবে তার সাজ না দিয়ে তাকে বলবে এইটা কল্পনার বাইরে। এত যে ভালো ভালো কথা বলছো, তা একদিন তো কারোদের ঘানি টানতেই হবে। দেশের নাম করা মাফিয়া, কত মানুষের খুনি তুমি করছো। কালো অতীত সবারই থাকে, তা বললে। রাত 12টা। নিলয় অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। নেহা গুটিসুটি পায়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো। সেখানে অনেক আগেই রাজ এবং ওই গ্যাংটা দাঁড়িয়েছিল। নেহা যেতেই ওরা কোনো কথা না বলে ওর হাতটা ধরে চিলেকোঠার একটা গুপচি ঘরে ওকে নিয়ে গিয়ে থামালো। প্রথমেই রাজ শুরু করলো, প্রথমে তোমায় একটা কথা বলি বৌদি, আমি কিন্তু স্যারের ব্যাপারে অত কিছু জানি না। তোমায় সব জানতে হলে স্যারের ঘরে একটা ডাইনিং টেবিলের উপর একটা ডায়েরি আছে, সেটা তুমি পেয়ে যাবে। তুই কি করে জানলি ভাই যে ওখানে আমি ফুল অ্যান্ড ফাইনালি ডায়েরিটা পাবো? বৌদি, আমি বলি স্যারের সাথে যদি ভালো সম্পর্ক কারোর থাকে সেটা হলো রাজের, কারণ স্যার ওকে বিশ্বাস করে সব কিছু বলে। আমারও একটা কথা বলার আছে। আমি তোদের স্যারের ওয়ার্ড্রপ থেকে ওই ডায়েরিটা নিয়ে নিজের কাছে রেখেছি। আমি ওই ডায়েরিটা আনছি। বলেই নেহা ওই ঘরে চলে গেল যেখানে ওর আগের থাকার ব্যবস্থা ছিল। যাই হোক, নেহার আসার পরে, উফ, এই নাও দেখো তো, এটাই সেই ডায়েরিটা কিনা। আগে আমি সব কথা তোদের মুখ থেকে শুনবো, তারপর এই ডায়েরি খুলবো। রাজ, বলতে শুরু কর। দিদির নির্দেশে ভাই বলতে শুরু করলে। নিলয়ের অতীত। ওরা দুই ভাই বোন সাজ আর বাতি। বাবা অঙ্কুর সিংহানিয়া, মা সুনন্দা সিংহানিয়া। এই দম্পতি তাদের দুটি ছেলে মেয়ে নিয়ে শিলিগুড়ির থেকে ঘণ্টাখানেক রাস্তা পিছিয়ে একটি পাহাড়ি এলাকায় বসবাস করত। অঙ্কুর সিংহানিয়ার বংশ অনেক বড়। বাড়ির অমতে সুনন্দা দেবীকে তিনি বিয়ে করেছিলেন। বাবা অখিল সিংহানিয়া ছেলের এমন দুষ্কর কর্ম মেনে নেননি সেই দিনের সমাজে, কারণ তিনি লোকমুখে শুনেছিলেন সুনন্দা দেবী বন্ধা। তাই তার ছেলের প্রতি এমন দুষ্কর্য। অঙ্কুরবাবুও ছিলেন জেদি। সদ্য নববধূকে নিয়ে চলে আসেন দার্জিলিং। এই বন্ধুর বাড়ি দিন কয়েক থেকে শিলিগুড়ির থেকে পিছিয়ে একটা পাহাড়ি এলাকায় তারা বসবাস করতে থাকলেন। 1 বছর পর অঙ্কুরবাবুর আর সুনন্দা দেবীর কোল আলো করে আসে সাজ, তাদের আদরের ছেলে। ভালো নাম নিলয় রাখলেও ডাক নাম একটি আদুরেই রাখেন তারা। অঙ্কুরবাবু শিক্ষিত ছিলেন, রাজবংশের একটি কানাকড়িও নেননি।
ভালো মেধার কারণে ওখানকার একটি সরকারি স্কুলের চাকুরি পেয়ে গেলেন। শুরু হলো তাদের জীবনযাত্রা। মাঝে 6 বছর পার হয়ে গেল। আবার আনন্দবার্তা সুনন্দা দেবী, আবার তিনি অন্তঃসত্ত্বাও হলেন। ছোট্ট সাজ তখন ক্লাস 1। এই সারাক্ষণ মায়ের পেছনে পড়ে থাকা, কখন তার বোন বাইরে আসবে, কখন তার সাথে খেলবে, নানান প্রশ্নে হাসাতো। সুনন্দা দেবীকে সময়ের গতি পিছলে অনেকখানি পেরিয়ে গিয়েছে। হ্যাঁ, সত্যি সত্যি একটা বোন হয়েছে সাজের। নাম মিলিয়েই বোনের নাম রাখা হলো বাতি, আর ভালো নাম রুহানি সিংহানিয়া। ভালোভাবেই চলতে থাকলো তাদের সংসার এবং দৈনন্দিন জীবনযাপন। মাঝে কয়েকটা বছরে ছেলে মেয়ে দুটো অনেক বড় হয়ে গেল। সেই এলাকার মধ্যে মেধা তালিকায় একমাত্র নিলয়েরই নাম উঠল মাধ্যমিকে। বাবা বেজায় খুশি। ছোট বোন তখন ক্লাস 4-এ পড়ে। মাধ্যমিকের পর নিলয় সায়েন্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। বেশ ভালোই চলছে তাদের হাসি খুশি মুহূর্তে। এক রাতে প্রচুর ঝড় বৃষ্টি হতে লাগলো। নিলয় তখন নিজের পড়ার ঘরে পড়ছে, আর একবার করে বাইরের দিকে তাকিয়ে দেখছে যে বৃষ্টির বেগ কতখানি কমলো। হঠাৎ নিলয়ের ফোন এলো তার বাবার নাম্বার থেকে। সত্যি তো, এত রাত হয়ে গেল, বাবা এখনো ফিরলো না কেন স্কুল থেকে? তবে কি বাবা কোনো বিপদে পড়লো? সাত তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এক অচেনা লোকের কণ্ঠ পাওয়া গেল। এটা কি অঙ্কুর সিংহানিয়ার বাড়ির লোক বলছেন? হ্যাঁ, আমি ওনার ছেলে। কেন, কি হয়েছে? ও, ওনার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। মেন রোড একটা ট্রাকের সাথে সদর হাসপাতালে নিয়ে এসেছি। হাত থেকে ফোন পড়ে গেল। বাকি কথাগুলো আর কানে ঢুকলো না নিলয়ের। এবার আমি বলি। নেহা চমকে তাকালো দরজার দিকে। কার গলার আওয়াজ এটা? রাজও বলতে বলতে থেমে গেল। হ্যাঁ, এটা তো যার সম্পর্কে বলছে তারই গলা। শুরুলেই ওয়ার্থ দৃষ্টিতে সকলেই তাকালো দরজার দিকে। তাকিয়েই দেখলো একটা ছায়ামূর্তি ভিতরে প্রবেশ করায়। নেহা দুকদম পিছিয়ে গেল, বলতে শুরু করলো, ছোটবেলাটা সুখে কাটলেও বড়বেলা কিন্তু অনেক কষ্টই কেটেছে আমার। বাবা অ্যাক্সিডেন্টে আমার মনে একটা বিরাট ক্ষত করে দিয়েছে, যা কখনো মোছার নয়। আমি বাবার দাহ কাজ শেষ করে আমাদের ছোটো বাড়িতে ফিরে এলাম। মা আমার চাকরির কথা বলে মাধ্যমিক পাস টপার ছেলেকে আর কোনো কোম্পানির চাকরি দেয়। তাও হাতে সার্টিফিকেট নিয়ে বাবার স্কুলে গেলাম। সেখানে নাকি আগে থেকেই সই ছিল যে বাবার পরের চাকরিটা আমার রিটার্নের কথা। অবাক হলেও আমার কিছু করার ছিল না। বাড়ি এসে মাকে বলি, এই বলে আশ্বস্ত করলাম যে তাদের না খেয়ে মরতে হবে না। চলতে লাগলো বাড়ির জীবনের সাথে বাইরের কাটানো কঠিন জীবন। বছর 2 যায়, বোনটা বড় হয়েছে, ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমার মতো ওকে শহরে পড়তে পাঠিয়ে দিলাম। আর আমিও কি একটা কাজের জন্য হরিপুর গ্রামে চলে এসেছিলাম। হরিপুর? প্রিয় হরিপুর, যেখানে আমি তোমার অস্তিত্ব পেয়ে হারিয়েছি। আগে পুরোটা বলতে দে, তারপর শোনাবো। হরিপুর আমার 10 দিনে থাকার প্ল্যান ছিল। ওখানে একটা হোটেল ভাড়া নিয়ে আমি থাকতে শুরু করি, এবং সাথে নিজের কাজ তো আছেই। একজন 12 পড়ুয়া ছেলে আর কতখানি কাটালে হয় তা তখন বুঝেছিলাম। একদিন কাজ সেরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সাথে আকাশটাও জানান দেয় যে সে এখনই বৃষ্টির বেশ ঝরে মাটির বুকে আস্তানা খুঁজে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খেয়াল হলো একটা মেয়ে হাঁটছে। সন্দেহ হলো, কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলল বাড়ি যাচ্ছে, আর এই বলল যে আমার হোটেলের পাশেই নাকি বাড়ি। আমি আর ও হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাড়ি ঢোকার পথে ও আমায় থ্যাঙ্কস জানালো। আচ্ছা, সে সদ্য কিশোরের মনে এক ঝড়ো হাওয়ার রাতে সেই ধন্যবাদ এক অজানা জায়গায় খুঁজে নিয়েছিল। আরও খবরাখবর নিয়ে জানলাম মেয়েটার নাম নেহা। সৎ মা ও বোনের সাথে থাকে। বাবা নেই, মা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন। মেয়েটার সাথে ভালোই বন্ধুত্ব হলো। ওর ফোন নাম্বার নিলাম। কখন যে 10টা দিন কেটে গেল বুঝলাম না। যাবার দিন আসতেই তাকে দুঃখে বিদায় জানিয়েছিলাম। বুঝিনি সেটাও শেষ বিদায়, এবং সেটা সেই নিলয় মৃত্যুদিন। মাঝখানে কেটে গেছে অনেকগুলো অধ্যায়। সেই অধ্যায় এক পরিমাপ কেউই জানেন না।
হাতে গড়া, গুনলে 10 বছর দেখা যায়। সেদিনের ঘটনার পর নিজেই পুলিশের কাছে ধরা দিয়ে 10 বছরের শাস্তি মাথা পেতে নিয়ে নিল নিলয়। নিলয়ের এহেন কাণ্ডে পুলিশ থেকে গোয়েন্দা সকলেই অবাক হয়েছিল। আজ 10 বছরের মেয়াদের প্রাপ্তি হয়েছে। সকাল থেকেই একজন ঘর পরিষ্কার ঝাড়পোছ করে সবে স্নান থেকে বেরিয়ে চুল মুছছিল। তারপর সোনার সিঁদুর কৌটো থেকে 1 চিমটে সিঁদুর লাল সিথেটায় ছোঁয়ালো। কপালে লাল টিপ, চোখে কালো কাজল, পাট ভাঙা নতুন ছাপা শাড়ি। সত্যি কি মিষ্টি লাগছে নেহাকে। রান্নাঘরে ঢুকে সবে সবে ভাতের চাল ধুয়ে হাঁড়িতে ফেলেছে। এমন সময় রাজ প্রচন্ড চিৎকার করতে করতে ঘরে ঢুকে নেহাকে উদ্দেশ্য করে বলল, বৌদি, ও বৌদি, দেখো কাকে নিয়ে এসেছি, আমাদের সকলের স্যারকে। দেখো দেখো। রান্নার ফাঁকে এমন কথা আশায় কখনো আশা করেনি। ভেবেছিল যে খানিক বাদে আসবে, কিন্তু না, আর কিছু ভাবতে পারছে না। বুকে চলছে এই মুহূর্তে এক প্রবল ঘূর্ণিঝড় শুরু হচ্ছে, যা পাক খেতে খেতে ঠিক বুকের বাঁ পাশে এক আনন্দের ঠান্ডা হিম শীতল স্রোত এনে দিচ্ছে। দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়েই নিলয়ের মুখোমুখি হলো আজ 10 বছর বাদে। গায়ের রং ফর্সা, মুখের দাড়ি গোঁফ বোধহয় অনেকটা বেড়ে গেছে, অনেকদিন কাটা হয়নি তো তাই। বেড়ে সৌন্দর্যটা যেন আরো বাড়িয়ে দিয়েছে। উস্কো খুস্কো চুল, গায়ে একটা শার্ট প্যান্ট, শরীরের অনেক দিন বোধহয় যত্নের লেশ পর্যন্ত পড়েনি, তাই এমন ভেঙে গেছে তার শরীরটা। এখন এত কিছু ভাবার বা দেখার সময় নেহার নেই। দৌড়ে গিয়ে জাপটে ধরলো, সাথে কান্না দেবীও এলেন। নিলয়ও আজ যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কান্নাও আসেনি, বরং বড্ড প্রশান্তি অনুভব করছে। কোন রকমে নেহাকে শান্ত করেও বলে ওঠে, কাঁদছো কেন? আমি তো এসে গেছি। তাও নেহা কেঁদেই চলেছে। বোধহয় এতদিনের কান্নাটা বেরিয়ে আসছে। হঠাৎ ওর হেঁচকি উঠতে আরম্ভ করলো। দেখছি তো, আমি বারণ করছিলাম কেঁদো না। দেখলে তো, দাঁড়াও আমি জল আনছি। না, তোমাকে কোথাও যেতে হবে না। আমার কাছে প্লিজ বসো, আমাকে ছেড়ে যেও না। আমি যাচ্ছি না তো, এই তো আমি। বলেই বুকে জড়িয়ে ধরলো নেহাকে। দুঃখের রাত বড় আর সুখের রাত ছোট। কথায় আছে না, নেহা যখন একা একা ওই দূরের আকাশ দেখে দিন গুনত, তখন রাত শেষই হতো না। আর আজ যখন নিলয় ওর পাশে, ওর শরীরের, ওর মনে আর ওর জীবনের সাথে একেবারে জড়িয়ে, তখন যেন রাতটা ঝুপ করে শেষ হয়ে গেল। ঘুম ঘুম চোখে নেহা উঠতেই চাইল না। শরীরের উপর ভারী কিছু অনুভব করতেই নিলয় ওর গায়ে পা, হাত এবং মাথাটাও ওর উন্মুক্ত বুকে রেখে পরম শান্তিতে ঘুমোচ্ছে। নেহা দেখেই মাথায় হাত বুলিয়ে নিজেই মনে মনে বলতে থাকলো, আহারে, ছেলেটা কতদিন ভালো করে ঘুমায় না, থাক ঘুমাক। তারপর আবার উঠতে গিয়েও সেই বাধা। নিলয়কে আস্তে করে ডাকলো নেহা, এই যে শুনছো, কই গো? একটু সরো দেখি, আমি উঠবো। নেহার কথাই তো কোনো কাজের কাজ হলোই না, বরং নিলয় ওকে আরো জাপটে ধরে ফিসফিস করে কানে বলল, প্লিজ ঘুমাতে দাও। শেষ রাতের দিকে তো শুনলামই, সারা রাত আর তো ঘুমাতে দিলে না। শুয়ে শুয়ে থাকো চুপচাপ, নইলে আবার কিন্তু শুরু করব। বলেই খোঁচালো দাড়ি দিয়ে ওর উন্মুক্ত বুকে, ঘষে আবার শুয়ে পড়ল। 3 মাস পর। নাও ধরো চাটা, খাও, তারপর এক্সারসাইজ করো গিয়ে। ফ্রুট স্যালাড খাবে, বুঝেছ? নিলয় ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ফোঁপানির আওয়াজ পেয়ে মাথা তুলে দেখলো ওর নেহা কাঁদছে। এই বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কেন বললে যে থাকলে যত্ন পেতাম না? আমি তো মজা করে বললাম, তাতে আবার কেউ কাঁদে নাকি? দোষ বোকা মেয়ে। না না, তুমি আমায় আবারও ভুল বুঝছো।
এবার আরো জোরে ফুপিয়ে উঠল নেহা। নিলয় চা খাবে কি? আগে বউকে শান্ত করে খাটে বসিয়ে বলে, এই তো রাতে বললে কত ভালো ভালো কথা বড়দের মতো, আর আজ সকালে এমন কেউ ফোপায় নাকি? নেহা নাক টেনে উত্তর দেয়, হ্যাঁ আমি ফোপাই, কারণ আমার ভয় হয়, হারানোর ভয় হয়। ভালোবাসি তো। কাকে? একজন মাফিয়া কিংকে। বলেই হো হো করে হেসে দিল। তোমার না ওই তেতো চা খেয়ে মুখটাও তেতো হয়ে গেছে? কোনো ভালো কথা বেরোয় না? নাক সিটকিয়ে বলে নেহা, হ্যাঁ আমার মুখ তিতো হলেও আমি মানুষটা ভীষণ সুইট। সুইট না ছাই। তুমি জানো আমার মিষ্টিত্ব কত জোর? কিরকম? নিলয় বাঁকা হেসে নেহাকে ওর কোলে বসিয়ে কাঁধে থুতনি রেখে বলে, আমার মিষ্টিত্ব তোমাকে সবসময় মোটা রাখতে সাহায্য করবে, স্পেশালি জায়গাটা। নেহার পেটে হাতটা রেখে বলে। নেহার কথার মানে বুঝতে পেরে ঠোঁট কামড়ে হেসে বলে, তোমার মিষ্টতা অলরেডি কাজ করে ফেলেছে। কি কি বললে তুমি? আবার বলো। নেহাকে কোল থেকে উঠিয়ে খুশিতে উত্তেজিত হয়ে বলল নিলয়। আরে আরে শান্ত হও, এত উত্তেজিত হওয়ার কি আছে বাবা? তুমি বুঝতে পারছো নেহা, আমি বাবা হতে চলেছি। আমার সন্তান আসবে পৃথিবীতে, আমি বাবা হব, তুমি মা হবে প্রিয়। খুশিতে নিলয়ের চোখে জল চলে এসেছে। বিছানায় বসে বসে কাঁদতে কাঁদতে বলল, জানিস পিউ, ছোট থেকে আমি যখন বিলাস জীবন কাটাতে যেতাম আমার মনে হতো আমি তো সাধারণ একজন স্কুল টিচার। তাহলে তবে যখন আমি কলকাতায় ইন্টারভিউ দিতে এলাম আমার কপাল খুলে গিয়েছিল। আমি চাকরি পেয়ে গিয়েছিলাম, মাকেও আনতে গিয়েছিলাম, মা আসতে চায়নি, বলেছিল স্বামীর ভিটা কখনো মেয়ে মানুষদের ছাড়তে নেই। আমিও মা আর বোনকে এক অনিশ্চিত পথে রেখে কলকাতায় চলে আসি। একদিন অফিসে কাজ করছি, তখনই আমার ফোনে একটা কল আসে মায়ের ফোন থেকে। ফোন ধরতেই ওপাশ থেকে অচেনা গলায় বলা কথাগুলো শুনে থমকে গিয়েছিলাম। আমি তড়িহড়ি করে পাড়ি দিয়েছিলাম, গিয়ে দেখি বিছানায় বসে বসে জোরে জোরে ফুঁপিয়ে উঠল নিলয়। নেহা এসে মাথায় হাত বুলিয়ে বলল, থাক আর বলতে হবে না, যা হবার হয়ে গেছে, চলুন আমরা ওদের জানাই। না, আজ বলতেই হবে। আমাকে সে যত কষ্টই হোক না কেন গিয়ে জানতে পারি মা আর বোনকে খুন করা হয়েছিল। সৎকার কাজ শেষ করে ঘরের এক কোণায় বসেছিলাম, হঠাৎ আমার ফোন টুক করে এক মেসেজ আসে। আমার পরম শত্রু আমায় মেসেজ করে জানিয়েছিল যে সে দায়িত্ব নিয়ে আমার মাকে আর বোনকে দায়িত্ব নিয়ে সরিয়েছে। সেদিন থেকে আমি একজন মাফিয়া। আড়ালে মাফিয়া হলেও আমার বস আমার স্যারের কাছে আমি তার অজ্ঞাকারী। স্যার নাকি সব ছেড়ে দেশের বাড়ি চলে যাবেন, তাই সব দায়িত্ব আমায় দিয়ে উনি চলে গেলেন। ঠিক আছে, আর কাঁদতে হবে না, দেখি মুখটা। দুহাতের ভাঁজে নিলয়ের মুখটা সযত্নে নিয়ে আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিল নেহা। নিলয় কাঁদতে কাঁদতে বলে, প্রিয় ভালোবাসো আমায়, আমার সন্তানের মা হবে, আমার আপনজন হবে, আমাকে নতুন করে নিলয় স্নেহা তৈরি করবে, আমায় আবার লেখালেখি শুরু করব। বলো না বলো। হব, আমি একজন ভালো মা, ভালো বোন, ভালো স্ত্রী, ভালো বন্ধু হবই। দেখো তুমি, আমার তোমার উপর অগাধ বিশ্বাস আছে, যেটা মায়ার প্রতিও ছিল, কিন্তু মায়াদি তোমায় ঠকিয়েছে। মায়াদির জালেই তো পা রেখে তুমি খারাপ কাজগুলো করতে। যাকে ছাড়ো, যাও এখন তুমি। আমি তোমায় খুব কষ্ট দিয়েছি তাই না? নেহা পিছন দিকে যেতে গিয়েও পারল না, ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করল, কেন এত বছর পরে এসব কথা বলছো? না মানে মায়ার কথা উঠলো তো তাই। মায়াদি তোমার আগের পক্ষের স্ত্রী। হরিপুর থেকে চলে আসার পর আমার সাথে তোমার ঝামেলা হয়েছিল। তারপর নতুন অফিসের বিশ্বস্ত কর্মীদের মধ্যে মায়াদিও পড়তো। এভাবেই তোমাদের সম্পর্কের আয়ু বাড়ে, বিয়ে অবধি।
টাকা পয়সা ধন দৌলত দেখে তোমাকে তো ওই কালো জগতের দিকে এগিয়ে দিয়েছিল। তোমার মরা বাবা মা এবং বোনের নাম তো ও বিষিয়ে দিয়েছিল, গিয়ে নিজে কোথায় গা ঢাকা দিয়েছিল, আর সব দোষ তোমার ঘাড়ে এসে পড়েছিল। ব্যাস, এই অবধি ঘটনা। না ঠিক আছে, আমি এক্সারসাইজ করতে গেলাম। আর হ্যাঁ, এখন থেকে আমার আর আমার পুচকির দায়িত্ব কিন্তু তোমার সাবধানে রাখবে, নিজেও থাকবে। আর হ্যাঁ, এবার থেকে খাবার আর একটু বেশি বানাতে বলো। সার্ভেন্টদের আমি কাজ থেকে ওয়ার্ক ফ্রম হোম করব, বাড়িতে থাকবো। 1 বছর আমার ম্যানেজার সুবলিস ও সবটাই হ্যান্ডেল করবে। কি এত খুব খারাপ? না না, প্রেগনেন্ট আমি আর সব কাজ ফাঁকি দেবে তুমি? মেরে না দাঁতগুলো ভেঙে দিব। সে তুমি দাঁত ভাঙ্গো আর পাই ভাঙ্গো, আমি বাড়িতেই থাকবো। না, ভাইয়েরা আছে, ওরা আমায় দেখবে। আর তাছাড়া আমি কি বাচ্চা মানুষ নাকি? হ্যাঁ, এমন বিহেভ করতিস? ওরা কি অফিস যাবে না? আমি মালিক আর ওরা এমপ্লয়ার, ওদের কি দায়িত্ব নেই নাকি? এত কথা ভালো লাগে না পিউ, যা বলছি শুনবে, নইলে বেবি কিন্তু বাবার কাছে বকা খাবে। বাবাকে মার আদর না করতে দেওয়ার জন্য আর তাড়াতাড়ি আসার জন্য। ছি ছি, মা গো, এ কেমন বাবা গো? কেন বাবা, ও বেবি কনভার্সন তোমায় আপত্তি কোথায়? এই এগোবে না বলে দিলাম। কি করছি আমি? হ্যাঁ, আমি এগোচ্ছি তো তুমি তোতলাচ্ছ কেন? আজ সিংহানিয়া ভিলাতে খুশির জোয়ার পড়েছে নাকি দুঃখের ভাটা, কেউই তেমন বলতে পারছেন না। মানুষকে একদিন না একদিন বদলাতেই হয়। তেমন নিলয়ও সারা জীবন মাফিয়া হয়ে কাটায়নি, বরং নিজের জন্য একটা নিশ্চিত জীবন বেছে নিয়েছে, নিজের সঙ্গিনীর সাথে একান্তই সময় কাটাবার। নিলয় সন্তানদের নিয়ে বেশ ভালোই আছে। সেদিনের পর থেকে ওদের জীবনে কোনোদিনও দুঃখ নামক জিনিসটা ওদের মোকাবিলা করতে পারেনি, বরং ওরাই দুঃখকে মোকাবিলা করেছে। নেহার যখন 2 মাসের অন্তঃসত্ত্বা, তখন ওরা দীঘা যাবার প্ল্যান করে। নেহা, নিলয় আর নেহার ভাইয়েরা অর্থাৎ রাজ, শিমুল, এরা সকলেই নিজেদের জীবনে সেটেল। এখন চাকরি, ভালোবাসার মানুষ, নিশ্চিত ঠিকানা, সকলেই সব পেয়েছে। দীঘায় গিয়ে ওরা 4টে দিন খুব মজা করলো। 5 দিনের দিন নেহা আশেপাশের সাইড শোগুলো দেখতে বেরিয়েছিল। নিলয়কে নিয়ে কেউ আর ওদের সাথে যেতে রাজি হলো না। হাঁটতে হাঁটতে ওরা সমুদ্রের পাড়ে এসে একটা বড় পাথরের কাছে বসেছিল। বেশ অনেকক্ষণ পর দুজনের কানেই একটা বাচ্চার বেসুরো কান্নার শব্দ ভেসে আসছিল। ওরা খোঁজাখুঁজির পর পেল একটা পাথরের আড়ালে একটা পেটির মধ্যে নেহা সযত্নে হাত দিয়ে তুলে কাপড়ের আস্তরণটাকে ফেলে 2 বছরের ছোট্ট শিশুর লাল মুখটা দেখে নিলয়ের দিকে তাকালো। নিলয় আর নেহা ওখানকার একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে বাচ্চাটা অর্থাৎ আয়ুষ্মিকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো। সকলকে জানালো নেহা আর নিলয়। সেই দিনই ওরা দীঘা থেকে কলকাতা ফিরে এলো। সেই দিন থেকেই শুরু হলো আর একটা প্রাণের বেঁচে থাকার লড়াই। আয়ুষ্মির গায়ের রং খুব একটা ফর্সা ছিল না। বাবা মা আর ভাইয়ের থেকে ভাই রেহান ও বাবার মতন বেশ ধবধবে ফর্সা, আর মাকেও বেশ দেখতে আয়ুষ্মির মুখশ্রী ও বেশ সুশ্রী। সব থেকে যেটা বেশি আকর্ষিত ছিল আয়ুষ্মির গজদাঁত। এগুলো হাসলে যেন মা লক্ষ্মী ঠাকুর লাগে। মা তো সারাদিনে যে কতবার ঠাকুর কেউ ডাকে সেটা একমাত্র আয়ুষ্মিই জানে। যাই হোক, মা আয়ু, একবারটি রান্নাঘরে এসে দেখে যা, তোর বাবা একেবারে তোর রান্নাঘর লন্ডভন্ড করে দিল রে, দেখে যা। নেহার চিৎকারে আয়ুষ্মি দৌড়ে এসে দেখল বাবা রান্নাঘরে এক সুনামি বয়ে এনেছেন। ফ্রিজ খোলা, মশলাপাতি এদিক ওদিক ছড়ানো। বাবা গ্যাসের একটা কড়াই, এর মধ্যে কি যেন একটা রান্না করছে আর মায়ের কথার উত্তর দিচ্ছে। আয়ুষ্মি প্ল্যান হেসে মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা তুমিও না তেমন, আজকে বাবা রান্না করতে ইচ্ছে হয়ে গেল, তাই বাবা করছে, ছাড়ো না। আজ তোমায় অন্য একটা প্রেমের গল্প শোনাবো, তারপর বাবা রান্না
করা চিজ পাস্তা খাবো? ঠোঁট দুটো ফুলিয়ে কথাগুলো বলে ওঠে বাবার আয়ুর অর্থাৎ আইশমি। হ্যাঁ, সে তো বটেই, বাবার সাপোর্টেই থাকতোই। গজগজ করতে করতে অন্য ঘরে চলে গেলেন নেহা দেবী। দিদি, এই দিদি, কোথায় আছিস? বাড়ির করিডোর থেকে চিৎকার করছে রেহান। বলো, আমি রান্না করছি, এখন যেতে পারবো না। না প্লিজ আই, আমাকে কালকে স্কুলের প্রজেক্ট সাবমিট করতে হবে, প্লিজ আই না দিদি, পরে রান্না করিস। এই হলো আমাদের রেহানের একটা সমস্যা। সারা বছর পড়াশোনা করবে না, অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগের দিন ওর মনে পড়বে। যাই হোক, চলুন আমাদের আয়ু রানী কি উত্তর দেয় দেখি। বাবাকে ডাকবো? আমি কিন্তু তোর থেকে 2 বছর বলে রাখলাম। রান্নার তালেই কথাটা বলল। না দিদি প্লিজ, এই ছোট্ট ভাইটাকে সাহায্য কর। আরে কালই আমি করে নিতাম, কিন্তু কাল তোর প্রিয়ার সাথে ডেট ছিল, তাই তো? কি করার, চালানো দেখে দিদি ওকে সাজাতে পারবো না আসলে, ওই নইলে আমি দোকান থেকে প্রজেক্ট করে দিয়ে দেবো। যাচ্ছি বাবা, পুরো রাগ কম নয়। হ্যাঁ কি আমি বুড়ো না কি? হোয়াট এভার, তুই জানিস দিদি আমাকে কলেজ চকলেট বই বলে। কথা বলতে বলতে ওরা রেহানের ঘরে চলে এলো। রেহানের বিছানার আগে থেকেই অ্যাসাইনমেন্টের সব জিনিসপত্র রাখা ছিল, শুধু আয়ুষ্মি আসার অপেক্ষা ছিল। আয়ুষ্মি এসেই রেহানের প্রজেক্ট করতে আরম্ভ করে দিল। রেহান একজন কমার্সের ছাত্র, অ্যাকাউন্টেন্সির। দেখলো রেহান নেই, এখন তো এখানেই ছিল, তাহলে কই গেল? আয়ু সারা ঘর খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখে রেহান ভিডিও কলে প্রিয়াকে দেখাচ্ছে যে ও নাকি নিজে নিজেই পাস্তা রান্না করেছে। আয়ু মুচকি হেসে ভাইয়ের মাথায় টোকা মেরে ওর হাত থেকে ফোন নিয়ে প্রিয়ার সাথে টুকটাক কথা বলতে থাকে, আর বেশিরভাগটাই রেহানকে নিয়েই ঠাট্টা করে। প্রত্যেকের বাড়িতে যে কি হয়, যে মেয়েরা প্রেম ভালোবাসা করলে বাবা মায়েরা বকেন, কিন্তু সিংহানিয়া ভিলাতে একেবারে অননিয়ম। রেহান প্রেম করছে শুনলে নিলয় নেহা দুজনেই ওকে স্বর্গের নর্তকী দেখিয়ে দেবে, কিন্তু আয়ু যদি প্রেম করে তবে ওনারা দুজনেই খুশির কারণ। আয়ু পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, আর প্রেম পীড়িত এ ওর বিশ্বাসটাও ঠিক নেই এই বিষয়ে। যাই হোক, মা কই রে, দে আমার চিজ নাকি পান্তা যেটা আমার রান্না করলাম। বাবা এই তো আসি, তুমি বসো। টপের খানিক অংশ ভিজে গেছে। গরমে আয়ুর রান্নাঘর থেকে এক গাল হেসে হাতে একটা কাচের বোল নামিয়ে রাখলো, তাতে সাদা এবং একটু চিজি পাস্তা রাখা, আর একটা বলে ভেজ স্যুপ রাখা। নিলয় নাক কুচকে বলল, মা এই স্যুপটা আবার রান্না করলি কেন? কেন, তুমি খাবে না বুঝি? মানে আমি তো চিজ পাস্তা আর চিকেন উইংসং খাবো। প্রেশার আছে, চিল, শরীর উত্তাপ বাড়িয়ে দেয়। কি করবে, চিজ পাস্তা খাবে নাকি ইওর ফেভারিট ভেজ অ্যান্ড চিকেন স্যুপ খাবে? ভেজ আর চিকেন স্যুপের কথা শুনে নিলয়ের মুখটা চকচক করে উঠল। তাড়াতাড়ি নেহাকে ডাক দিয়ে দ্বিতীয় অপশনটাই বেছে নিল। নেহা, নিলয়, আয়ু আর রেহান বসেছে এক টেবিলে। আয়ু খেতে খেতে বলে, বেশ রসিকভাবে খেতে খেতে নেহা দেবী কথাটা বলেন, মা বলছি যে আমার কাল একটু সাজিয়ে দিবে, রক্তিমের সাথে বেড়াতে যাবো অনেক দিন থেকে। হ্যাঁ রে আয়ু, তোকে একটা কথা বলবো করে বলাই হলো না। রক্তিম কি করে রে? মা ও একজন গোয়েন্দা পুলিশ, দেশের নামকরা 5 জন পুলিশের মধ্যে একজন। ও আর হ্যাঁ, কি যেন বলছিলিস, সাজিয়ে দেব? মা, রক্তিম বলেছে না সাজলে নিয়ে যাবে না ঘুরতে। আয়ুর কথা শুনে নিলয়, নেহা, রেহান সকলকেই হো হো করে হেসে দিল, কারণ তারা জানেন যে এই মেয়ে সকলের কথা উল্টে দিলেও পৃথিবীতে একজন আচ্ছার কথা খুব মানে। হাসতে হাসতে রেহান বলে, দিদি সত্যি রক্তিমদা তোকে ভালোই জব্দ করেছি, আর বাবা যদি তোর সাথে রক্তিমদার আলাপ না করাতো তাহলে তো হয়ে যেত। রক্তিম আর আয়ুর আলাপটা ভিন্ন ধরনের। নিলয় একদিন ইন্টারন্যাশনাল পার্টি থ্রু করেছিল, সেখানেই দেশের নামকরা গোয়েন্দাদের ভিড় জমেছিল। সেখান থেকেই রক্তিমের সাথে আলাপ আয়ুষ্মিতার। তা কি ভাবলে? কড়া গলায় রক্তিম আয়ুকে বলে ওরা আজ একটা
পার্কে এসেছে বেড়াতে। রক্তিমের সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে আয়ু। রক্তিম দুদিন আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল চাকরিজীবী আয়ুকে। আমি রাজি। কি বললে? শুনলাম না, আর একটু জোরে বলো। কানটা আয়ুর কাছে নিয়ে গেল আর আয়ু রক্তিমের কানে কানে বলল, ভালোবাসি। বলেই তো দৌড়। আর রক্তিম পার্কের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হো হো করে হাসতে লাগলো। প্রিয়, আমার চশমাটা দাও, দেখি পঞ্জিকা দেখব। কই গো? এই নাও ধরো, সারাদিন এই পঞ্জিকা নিয়েই বসে থাকো। মেয়ের বিয়ে বলে একেবারে বাড়ি মাথায় করে তুলছে। বেশ ঝাঁকিয়েই কথাটা বললেন নেহা দেবী। নিলয়বাবুর এহেন কাণ্ডে বাড়ির চাকর বাকর থেকে শুরু করে মেয়ে পর্যন্ত বিরক্ত হয়ে উঠেছে। বেশ কিছুদিন হলো রক্তিম আর আয়ুষ্মীর বিয়ে ঠিক হয়েছে। ঘটক মশাই ভালো দিনক্ষণ বলে গেলেও নিলয়বাবু একেবারে পঞ্জিকা দেখেছেন এবং মেয়ের রূপচর্যার সামগ্রী, মেয়ে কি কি খেতে পছন্দ করে, এমন ভাব করছে যেন একাই ওনার মেয়েরই বিয়ে হচ্ছে। আজ আবার নতুন করে অর্কিড এসেছে যে সিংহানিয়া ভিলা। নানান ফুল অর্কিডের সমারোহ পড়েছে, বড় বড় কালো রঙের লোহার গেট, তাই লেখা আয়ুষ্মীর ওয়েডিং। রক্তিম আজ আয়ুর বিয়ে। মা বাবা, ভাই, ভাইয়ের ফিয়ন্সে সবাই ব্যস্ত অপরূপা তরুণীকে সাজাতে। আয়ু ফোন দেখছে। এমন সময় রেহান আয়ুর ঘরে এসে বলে, দিদি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। তোর আজকের তারিখটা মনে আছে? আজকের তারিখে মা বাবা আমায় নতুন জীবন দিয়েছিল, নইলে যে। আয়ু আর কিছু বলার আগেই রেহান ওকে জাপটে ধরে কাঁধে মুখ গুজে কেঁদে ফেলল। আয়ু নিজের বেনারসিতে ভেজা ভেজা অনুভব করলো। আয়ু হাত দিয়ে রেহানের মাথায় হাত বুলিয়ে বলে, এই চকলেট বয়, তুই আবার কাঁদছিস? আরে বাবা, আমি কি আর অনেক দূরে চলে যাচ্ছি? এই তো তুই কলেজ থেকে ফেরার পথে আমি নিয়ে প্রিয়াকে নিয়ে চলে যাস আমার বাড়িতে। না রে দিদি, ছোটোর থেকে তুই তো আমার দ্বিতীয় মা। বাবা আমাদের দুজনকে সমান ভালোবাসলেও ও আমার ভালোবাসাটা কখন প্রকাশ করেনি। কিছু চাইতেও পারতাম না ভয়ে। তুই তো আমার সব এনে দিতিস, আমার সব চাপা তুই পূরণ করেছিস। ছোটবেলা থেকে আমার আর কারো এক্সট্রা আলাদা বন্ধুর প্রয়োজন পড়েনি। আচ্ছা হয়েছে, দেখি দেখি আমার ভাইটার মুখটা দেখি। আয়ু আর রেহান একে অপরের দিকে তাকিয়ে আছে। এমন সময় ঘরে প্রিয়া ঢুকে বলে, দিদি ভাই, তোমার ভাই এসেছে। হ্যাঁ রে, আচ্ছা। তোর বর আমার কাছে এসে আবার কান্নাকাটি করছে। ওদের কথোপকথন চলতেই লাগলো। রেহান এবার দিদি আর বউ থুরি হবু বউয়ের কথায় কান্নার বদলে হাসতে লাগলো। কথায় কথায় নেহা দেবী ঘরে ঢুকে বললেন, এই রিক, শোন বাবা, যা, দিদিকে নিচে পুরোহিত মশাই ডাকছে। তুই তোর বন্ধুদের নিয়ে গিয়ে দেখে আয়, দিদি পিড়ি ধরবে। হ্যাঁ মা, যাই। রক্তিম আর আয়ুর বিয়ে একেবারে সপ্তম পর্যায়ে এসে ঠেকেছে। সিঁদুরদানের সময় আয়ুর সিথি বিয়ের নাকে এক চিমটে সিঁদুর পড়ল, সাথে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল আয়ুর চোখ থেকে। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই ক্যামেরা কাকু ওদের একটা ফ্যামিলি ফটো তুললেন। তাতে নিলয় আর নেহা, মাঝে আর একদিকে ছেলে, ছেলের হবু স্ত্রী আর মেয়ে জামাই। কিন্তু আপনারা কি জানেন, সকলের আড়ালে নিলয় আর নেহা একে অপরের হাত ধরে আছে।